আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি কোচ প্রোগ্রামারে। আমাদের পাইথন ফর আনস্টপেবল লার্নার্স প্লেলিস্টের এই ভিডিওতে আমরা শিখব ডেটা স্ট্রাকচার। আর হ্যাঁ, এই ভিডিওটাও খুব সুন্দরভাবে চ্যাপ্টারাইজ করে দেওয়া আছে, তাই আপনি চাইলে পারে ডিসক্রিপশন বক্স থেকে নিজের পছন্দ মতো চ্যাপ্টারে গিয়ে নিজের পছন্দ মতো বিষয়টি শিখতে পারবেন। এবং কোনো একটি বিষয় যদি আপনার শিখতে অসুবিধা হয় কিংবা আপনি বুঝতে না পারেন, তাহলে আমাদেরকে জানাতে পারেন আমাদের কোচ প্রোগ্রামার কমিউনিটি ফেসবুক গ্রুপে। আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনাকে বুঝিয়ে দেওয়ার। তো চলুন শুরু করা যাক। ডেটা স্ট্রাকচার কি? আপনি যখন ডেটাকে একটি নির্দিষ্ট স্ট্রাকচারে বা একটি নির্দিষ্ট নিয়মে সংরক্ষণ করবেন, তখন সেটি হয়ে যাবে একটি ডেটা স্ট্রাকচার। ডেটা স্ট্রাকচার আপনাকে ডেটাকে অ্যানালাইজ করতে, ডেটা স্টোর করতে এবং ডেটা প্রসেস করতে অনেক অনেক বেশি সাহায্য করবে। আর ঠিক এই কারণেই আমরা মূলত ডেটা স্ট্রাকচার শিখব। ডেটা স্ট্রাকচারের সাধারণত তিনটা বৈশিষ্ট্য থাকে। প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে ডেটা স্ট্রাকচারে আমরা একের অধিক ডেটা সংরক্ষণ করতে পারবো। আর দ্বিতীয় যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য হচ্ছে আমরা অবশ্যই একটা নির্দিষ্ট স্ট্রাকচার ধরে ডেটাগুলোকে সংরক্ষণ করব। আর তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে ডেটা স্ট্রাকচারে অবশ্যই আমাদেরকে একটা নির্দিষ্ট নিয়মের নতুন এলিমেন্ট যোগ করার এবং নির্দিষ্ট নিয়মের নতুন কোনো একটা এলিমেন্টকে রিমুভ করার একটা নিয়ম থাকবে। এবং আপনাদের কিন্তু এই নিয়মগুলো শোনার পর একটা জিনিসের কথা অবশ্যই মনে হয়েছে, সেটা হচ্ছে লিস্ট। আমরা আমাদের ফান্ডামেন্টাল কনসেপ্টের ভিডিওতে প্রায় 37 মিনিট ধরে লিস্ট শিখেছিলাম। লিস্টের প্রায় সবগুলো মেথডই আমরা শিখেছিলাম। যারা লিস্ট সম্পর্কে জানেন না এবং কিংবা আমাদের ফান্ডামেন্টাল কনসেপ্টের ভিডিওতে দেখেন নাই, তারা চাইলে পরে ডিসক্রিপশন বক্সে আমাদের পুরো প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। তো চলুন আমরা এখন আমাদের কোড এডিটরে যাই এবং লিস্টকে একটু স্মরণ করি। যদিও আমরা লিস্টকে সম্পূর্ণভাবে খুব অ্যাডভান্সভাবে শিখেছিলাম, তারপরে চলুন শিখে নেওয়া যাক। আমাদের প্রথম ডেটা স্ট্রাকচারটা হচ্ছে লিস্ট। আর লিস্ট যেহেতু আমরা আগে থেকেই জানি বা শিখেছি, তার জন্য লিস্টকে নিয়ে আমরা কথা বাড়াবো না, জাস্ট কোড করে আপনাদেরকে দেখাই দিই। তো আমরা হিরোস নামে একটা লিস্ট নিই এবং তার মধ্যে আমরা আমাদের প্রোগ্রামিং জগতের বেশ কিছু হিরোকে রাখলাম। প্রথমেই জাঙ্কার মাহবুব, এবং তারপর কাকে রাখা যায়? আমরা প্রো কোডার বিডির আলী হাসান ভাইকে রাখতে পারি। অ্যান্ড হাবলু প্রোগ্রামারের ঈশান, এবং আমরা রাখতে পারি আমাদের হিরো আলমকে। হিরো আলম। তো এই হচ্ছে আমাদের লিস্ট। এখন আমরা যদি লিস্টটাকে প্রিন্ট করাই, তাহলে আউটপুট দেখাবে অনেকটা এই রকম। ওকে, আমরা আমাদের আউটপুটটা দেখতে পাচ্ছি, কোনো সমস্যা নেই। এবার আমাদেরকে আগেই বলছিলাম যে ডেটা স্ট্রাকচার হইতে হলে পারে একের অধিক ডাটা রাখতে হবে। তো আমরা লিস্টের মধ্যে একের অধিক ডাটা রাখতে পাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না। এবং দ্বিতীয় নিয়মটা ছিল যে ডেটা স্ট্রাকচার হতে হলে পারে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে, মানে নিয়ম মেনে ডেটা রাখতে হবে। তো আমরা লিস্টের মধ্যে একটা নির্দিষ্ট নিয়ম মেনেই ডেটা রাখছি, অর্থাৎ এই যে শঙ্কর মাহবুব, তারপর কমা দিয়ে আলী হোসাইন, এক একটা এলিমেন্টকে যোগ করছি এবং নির্দিষ্ট নিয়ম অনুসারে আমরা এখানে আমাদের স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে সবগুলো ডেটাকে রাখছি। তার মানে প্রথম যে দুইটা সত্য ছিল সেই দুইটা সত্যের কিন্তু পূরণ হয়েছে, এটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, কোনো সমস্যা নেই। এবার আমরা দেখব আমাদের তৃতীয় সত্য, অর্থাৎ নির্দিষ্ট নিয়মে অ্যাড এবং রিমুভ করার পদ্ধতি। তো আমরা লিস্টেরও নির্দিষ্ট নিয়ম আছে অ্যাড করার, নতুন এলিমেন্ট আমরা জানি। তো এর জন্য আমাদেরকে জাস্ট লিখতে হবে লিস্টের নামটা, তারপর লিখতে হবে অ্যাপেন্ড। এটা হচ্ছে আমাদের নতুন এলিমেন্ট অ্যাড করার জন্য। তো এখান থেকে আমরা হাবলু প্রোগ্রামারের আরেকজনকে নিয়ে আসি, অর্থাৎ টুটুল ভাইকে। তো এবার আমরা যদি রান করাই প্রোগ্রামটা, ওকে, আমাদের এই যে টুটুল ভাইয়া অ্যাড হয়ে গেছেন। এখন আমাদেরকে তৃতীয় 3 নাম্বার যে শর্তটা ছিল সেটা পূরণ হতে আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আমাদের রিমুভ, একটা এলিমেন্টকে রিমুভ। তো আমরা এখানে হিরো আলমকে রিমুভ করে দিতে চাচ্ছি, তার জন্য আমাদেরকে লিখতে হবে হিরোস ডট রিমুভ। ওকে, অ্যান্ড দেন আমরা কি করব? আমাদের হিরো আলমকে দিয়ে দেবো। তো আমরা হিরো আলম লিস্টে এইরকম লিখছিলাম, তার জন্য এখানেও এরকম লিখে দিলাম। ওকে, এবার আমরা দেখবো যে আমাদের হিরো আলম রিমুভ হয়ে গেছে। সরি, হিরো আলম আমরা
এখানে লিস্টের নামটা ভুল পাতাইছি, এর জন্য সমস্যা। ওকে, এবার আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমাদের হিরো আলম কিন্তু নাই হয়ে গেছে। তার মানে লিস্ট যে একটা ডাটা স্ট্রাকচার সেটা বুঝতে আমাদের কিন্তু আর সমস্যা থাকলো না, কারণ লিস্টের একটা ডাটা স্ট্রাকচার হওয়ার জন্য যে সকল বৈশিষ্ট্য থাকা দরকার সেই সকল বৈশিষ্ট্যই আছে। আমরা জানি লিস্ট হইতে গেলে পরে প্রথম যে বৈশিষ্ট্য থাকা দরকার ছিল সেটা হচ্ছে একের অধিক ডেটা রাখতে হবে। তো লিস্টের মধ্যে আমরা একের অধিক ডেটা রাখতে পারছি, কোনো সমস্যা হচ্ছে না। দ্বিতীয় শর্ত ছিল একটা নির্দিষ্ট নিয়ম মেনে ডেটা রাখতে হবে ডেটা স্ট্রাকচারের মধ্যে। তো লিস্টের মধ্যেও আমরা একটা নির্দিষ্ট নিয়ম মেনেই ডেটা রাখছি, তার মানে প্রথম দুইটা শর্ত পূরণ হয়ে গেল। তৃতীয় শর্ত ছিল নির্দিষ্ট নিয়মে নতুন আইটেম বা এলিমেন্ট ওই ডেটা স্ট্রাকচারে অ্যাড করার এবং রিমুভ করার নিয়ম থাকতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি লিস্টের নির্দিষ্ট নিয়ম আছে নতুন আইটেমকে অ্যাড করার জন্য, আবার কোনো এলিমেন্ট বা আইটেমকে রিমুভ করার জন্য একটা নির্দিষ্ট নিয়ম আছে। তার মানে ডেটা স্ট্রাকচার হওয়ার জন্য যে তিনটা সত্ত্বের প্রয়োজন বা তিনটা বৈশিষ্ট্যের প্রয়োজন সেই তিনটাই আমাদের লিস্টের মধ্যে রয়েছে, বা আমরা যদি সত্য হিসেবে ধরি তাহলে পরে সত্যও এই তিনটা সত্যই পূরণ করতে সক্ষম আমাদের লিস্ট। তার মানে লিস্ট হচ্ছে এক ধরনের ডেটা স্ট্রাকচার। আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা স্ট্যাক শিখব। এখন শীতকাল, তাই আমার খুব ঠান্ডা লাগে। তার জন্য আমি সবার প্রথমে একটা শার্ট কিংবা টি শার্ট পরি, তার উপরে পাতলা অন্য একটা কিছু পরে দিই, এবং তার উপরও আমার ঠান্ডা লাগে। এর কারণে আমি তার উপর আরেকটা বড় জ্যাকেট পরি, এবং এইভাবেই শীতকালে আমি শীতকে প্রতিরোধ করি। কিন্তু এইখানে একটা জিনিস খেয়াল করবেন, আমি কিন্তু একটা জামার উপর আরেকটা জামা পরছি, মানে আমি একটা জামা কাপড়ের স্তূপ তৈরি করছি যাকে বলবো আমরা স্ট্যাক। আবার যদি আমরা বই খাতা নিয়ে বলতে যাই তাহলে পরে দেখবো, অন্যভাবে বলি, ধরো আমার বাসায় বইপ্রেমী একটা আত্মীয় বাচ্চা ছিল এবং সে আমার টেবিলে থাকা সব বইগুলোকে এরকম এলোমেলোভাবে সাজায় রাখছিল। তো আমি যখন বইগুলোকে গোছাইতে যাব তখন আমি এইভাবে একটার উপর আরেকটা বই দিয়ে একটা বইয়ের স্তূপ বা গাদা তৈরি করব। এখন স্তূপ বা গাদার ইংরেজি হচ্ছে স্ট্যাক। ঠিক একই নিয়মে আমাদের স্ট্যাক ডেটা স্ট্রাকচারও কাজ করে, এবং স্ট্যাক ডেটা স্ট্রাকচারের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে আমি যখন এই বইয়ের স্তূপ থেকে একটা বই নিতে যাব তখন অবশ্যই আমি সবচেয়ে উপরে থাকা যে বইটা আছে সেটাকে সবার আগে সরাবো, তারপরে তার পরের বইটাকে সরাবো। এইটাকে বলা হয় ফার্স্ট ইন লাস্ট আউট। এর মানে হচ্ছে এই যে বাংলার ঐতিহ্য নামে যে বইটা আছে এটা আমি সবার আগে রাখছিলাম এবং এটাকে আমি সবার শেষে আউট করে নিয়ে গেলাম। তো এইরকম পলিসি ফলো করে হচ্ছে আমাদের স্ট্যাক ডেটা স্ট্রাকচার, যেটা আমরা কোড করলে পারে আপনারা বুঝে যাবেন। আবার যখন আমি জামা কাপড়ের দলা থেকে বের হব তখন আমি সবার উপরে থাকা জ্যাকেটগুলোকে আগে আগে খুলবো এবং সব শেষে শেষেরটাকে খুলবো না, এটাকে আমি খুলছি না। তো আগর বাগর কনসেপচুয়াল কাহিনীগুলো আমরা বাদ দিই, এবার সরাসরি আমরা একটা স্ট্যাক তৈরি করি। এখন আপনি যদি একটা লিস্ট তৈরি করতে জানেন তাহলে পরে স্ট্যাক তৈরি করা আপনার কাছে কোনো ব্যাপারই না। তো আমরা এখানে ক্লোথ নামে একটা ফাঁকা বা এমটি লিস্ট তৈরি করি এবং তার মধ্যে এক এক করে আমাদের আইটেমগুলোকে অ্যাড দিই। তো আমরা জানি কিভাবে আমাদেরকে অ্যাড দিতে হবে। তো আমরা অ্যাড দেওয়ার জন্য লিখব লিস্টের নামটা, কিন্তু এখানে তো লিস্ট নয়, এটাকে আমরা এই লিস্টটাকে আস্তে আস্তে আমাদের স্ট্যাক ডেটা স্ট্রাকচারে রূপান্তর করে ফেলবো। তো এইখানে আমরা লিস্ট না বলে এখানে আমরা বলবো স্ট্যাক। আমরা স্ট্যাকের নাম লিখব, তারপর আমরা অ্যাপেন্ড কিওয়ার্ড দিব, এবং আমরা জামা কাপড়ের উদাহরণ দিয়েছিলাম, তো আমি এখানে সবার প্রথমে লিখব টি শার্ট। অ্যান্ড দেন আমি এক এক করে বাকি এলিমেন্টগুলোকেও এইভাবে যোগ করে ফেলবো। বাকি এলিমেন্টগুলো যোগ করার পর আমি আরেকটা জিনিসও ঠিক করছি, এখানে আমি যেহেতু একাধিক ক্লোথ মানে জামা কাপড় অ্যাড করতেছি তাই আমি শেষে এস যোগ করে দিছি। এরপরে আমরা এই যে স্ট্যাকটা এটাকে প্রিন্ট করে একটু আউটপুট দেখি যে আউটপুট আমাদেরকে আসলে কি দেয়। এবার আমরা আউটপুটটা একটু দেখি। যদিও আপনি জানেন যে আউটপুটটা আসবে একটা সম্পূর্ণ এই লিস্টটা, যেটা খুবই স্বাভাবিক ব্যাপার। তো আমরা কিন্তু আমাদের জীবনের প্রথম যে স্ট্যাক সেটা কিন্তু তৈরি করে ফেললাম। এটার কারণ কি, লিস্ট হলে আমরা কি করতাম, সরাসরি এইখানে ডেটাগুলোকে দিয়ে দিতাম। প্রথমে এই টি শার্ট লিখতাম, তারপর আবার শার্ট লিখতাম, এরকমভাবে আমরা সব কিছু, টি শার্ট আমি দুইবার লিখে বলছি যেহেতু কপি পেস্টের কাহিনী ছিল এই জায়গা, যাই হোক। তারপর আমরা শার্ট লিখতাম, তারপর আমরা সোয়েটার লিখতাম, তারপর আমরা জ্যাকেট লিখতাম, এইভাবে এক জায়গায় আমরা সব ডেটাগুলোকে দিয়ে দিতাম। কিন্তু স্ট্যাকের ক্ষেত্রে কি হয়েছে, আমরা এক এক করে রাখছি। প্রথমে টি শার্ট রাখছি, টি শার্ট দুইবার চলে আসছে, তো আমরা একটাকে মুছে দিই।
মুছে দিলাম। যা একটাকে মুছতেছে সবই মুছে বলতেছে। যাই হোক, এটা কোনো ব্যাপার না। তো আমরা প্রথমে টি শার্ট লিখছি, টি শার্টের পরে কি পরছিলাম, শার্ট পরছিলাম, তারপর একটা সোয়েটার, যদিও জ্যাকেট পরি নাই, তো জ্যাকেট ধরে নেন আমি পরছিলাম। এইভাবে একটার উপর একটা দিয়ে দিচ্ছি, এর জন্য এটা হয়ে গেল একটা স্ট্যাক। আর আপনি যদি এইভাবে অ্যাড না করে সরাসরি এইখানে যদি বসাই দেন সব ডাটাগুলো, তারপরে সেটা হয়ে যাবে একটা লিস্ট। এটাই হচ্ছে লিস্ট আর স্ট্যাকের মধ্যে পার্থক্য। এবার চলেন স্ট্যাক থেকে কিভাবে একটা ডেটাকে আপনি নাই করে দেবেন বা রিমুভ করবেন সেটা আপনাদেরকে শেখাই। এখন আপনাদেরকে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে স্ট্যাক থেকে যখন আমরা একটা ডাটাকে বা একটা এলিমেন্টকে রিমুভ করব, তখন আমাদেরকে একটা পলিসি অনুসরণ করতে হবে, যেটার নাম হচ্ছে লিফো। এই লিফোটাকে আমি ভুল করে যে কনসেপচুয়াল যে ভিডিওটা এডিট করছি সেখানে প্লাস বলছিও যে ফার্স্ট ইন লাস্ট আউট। ঠিক আছে, আমি মানে জিনিস কথা কিন্তু ঠিকই ছিল এখানেও, বাট আমি মানে মূল যে কাহিনী সেটা থেকে একটু বাজাই ফেলছিলাম। তো এটা হবে হলো লাস্ট ইন ফার্স্ট আউট, আর ওইটা ছিল আমি ভুল করে বলছিলাম ফার্স্ট ইন লাস্ট আউট। তো আমি এখানে লিখে দিই আপনাদের জন্য, এটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, মানে যে এলিমেন্টটা সবার শেষে ঢুকবে, এখানে সবচেয়ে শেষে কে ঢুকছে, জ্যাকেট, সে ফার্স্টে আউট হবে। এই লিফো পলিসিটা মূলত আমাদের যে স্ট্যাক আছে সে ফলো করে। তো আমরা এখানে এটাকে কমেন্ট হিসেবে রেখে দিই যাতে আপনারা দেখতে পারেন। তো আমরা এখানে কমেন্ট করার জন্য হ্যাশ দিয়ে রাখলাম যাতে এটা কমেন্ট হয়, সেটা বোঝানো যায়। এরপরে আমরা কি করব, আমরা জ্যাকেটকে বাদ দিয়ে দেব, কারণ এটাই আমরা সবার শেষে অ্যাড করেছিলাম। আর আমাদের স্ট্যাকের পলিসি হচ্ছে লিফো বা লাস্ট ইন ফার্স্ট আউট। তার জন্য আমরা লাস্ট ইন হয়েছে আমাদের জ্যাকেট, একেই আমরা ফার্স্ট আউট করব। তো আউট করার জন্য আমরা এখানে আমরা একটু কমেন্ট করে রাখি যাতে আপনারা বুঝতে পারেন। সো এখানে কমেন্ট দিলাম যে আউট, বা আমরা বলতে পারি যে রিমুভ, যে কিভাবে একটা স্ট্যাক থেকে ডাটাকে রিমুভ করা যায় সেটা বলতেছি, এরকম কিছু একটা। অ্যান্ড তারপরে আমরা কি করব, এইখানে আমরা ওকে এইখানটা কোনোভাবে মুছে গেছে, কোনো ব্যাপার না। এবার আমরা কি করব, এইবার আমরা যদি রিমুভ করতে চাই আমাদের জ্যাকেটকে, অর্থাৎ একটা স্ট্যাকের শেষ এলিমেন্টটাকে আমাদেরকে রিমুভ করতে হয়, এর জন্য আমরা মূলত পপ নামের একটা বিশেষ ফাংশনকে ইউজ করব। তো চলুন এটা আপনাদেরকে দেখাই। প্রথমে আমরা আমাদের স্ট্যাকের নামটা অবশ্যই লিখব। তো আমরা স্ট্যাকের নামটা লিখি, লিখার পর আমরা লিখব পি পপ, এবং তারপর আমরা প্যারেন্থেসিসগুলো দিয়ে দেব, ব্যাস। তাহলে পর কি হবে, আমাদের এই যে জ্যাকেট লাস্ট এলিমেন্ট এটা নাই হয়ে যাবে। রান করি। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের জ্যাকেট নাই হয়ে গেছে। এবার যদি আমরা এই সোয়েটারকে নাই করে দিতে চাই তাহলে কি হবে, তাহলে পরে আমাদেরকে একই কোডটা দ্বিতীয়বার ইউজ করতে হবে, সেকেন্ড টাইম। ঠিক আছে, তো আমি এই জিনিসটাকে একটু কপি করে আবার জাস্ট নিচে পেস্ট করে দিই, তাহলে পরে আমাদের যে পরের যে এলিমেন্টটা ছিল জ্যাকেটের পরে সেটাও নাই হয়ে গেল। ও হ্যাঁ, এবার আপনাদেরকে একটু পপ ফাংশনের কাজটা বলা যাক। আর পপটা আসলে কি, পপকে দেখেন আমরা কল করেছি সম্পূর্ণ একটা ফাংশনের মতো করে। কেন, কারণ পপ হচ্ছে পাইথনের একটা প্রিডিফাইন্ড ফাংশন বলতে পারেন, যেটাকে আগে থেকেই পাইথনের মধ্যে লিখে রাখা হয়েছে, আমাদেরকে আর নতুন করে লেখা লাগতেছে না, জাস্ট সেই ফাংশনটাকে কল করলে পরেই কাজ হয়ে যায়। এই তো, এবং এইটা যদি আপনারা এই শেষ এলিমেন্টটাকে ধরেন আপনি একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রাখতে চাচ্ছেন, সেটাও পারবেন। তো সেটা করার জন্য আপনি ধরেন এইগুলোকে আমরা মুছে দিই, মুছে দেওয়ার পর আমি এখানে ধরেন লিখলাম যে লাস্ট এলিমেন্ট, ঠিক আছে। এবং এর মধ্যে আমরা যদি ওই পপ ফাংশনটাকে রাখি, তাহলে পরে আমরা এখানে যদি লাস্ট এলিমেন্টটাকে রাখি, তাহলে পরে আমরা এই লাস্ট এলিমেন্টটাকে একটা এই লাস্ট এলিমেন্ট ভ্যারিয়েবলের মধ্যে সেভ করে রাখতে পারবো, কোনো ব্যাপার না। তো আমরা এটাকে রান করাই। ওকে, এই যে আমরা লাস্ট এলিমেন্টটাকে দেখতে পাচ্ছি। মূলত হচ্ছে পপ ফাংশনটাকে এমনভাবে পাইথনের মধ্যে প্রিডিফাইন্ড করে রাখা হয়েছে যাতে যে কোনো স্ট্যাকের কিংবা লিস্টের সে লাস্ট যে এলিমেন্টটা থাকে সেটাকে রিটার্ন করে।
যারা ফাংশনের কনসেপ্টটা ভালোভাবে বুঝেছিলেন তাদের আশা করি বুঝতে কোনো কষ্ট হচ্ছে না, যারা ফাঁকি দিচ্ছে তারা তো ফাঁকিতেই পড়ে গেছে, কোনো সমস্যা নেই। তো এখানে একটা জিনিস মনে রাখবো যে আমরা লিস্টের মতো করে স্ট্যাকে সরাসরি ডেটা দিব না, স্ট্যাকে আমরা এই যে এক এক করে ডেটা দেব, তাহলে পরে সেটা হবে একটা স্ট্যাক ডেটা স্ট্রাকচার। আর আমরা যখন একটা স্ট্যাক থেকে এলিমেন্ট বের করব তখন আমাদেরকে একটা পলিসি মনে রাখতে হবে, যে পলিসিটা হচ্ছে এই যে নিচের দিকে লিফো, যেটার মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যে এলিমেন্টটা সবার শেষে যাবে স্ট্যাকে সেই এলিমেন্টটাই সবার আগে বের হয়ে চলে আসবে। তো এই হচ্ছে আমাদের স্ট্যাক। এরপরে আমাদের আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে সম্পূর্ণ স্ট্যাকের উল্টো, সেটাকে বলে কিউ। তো সেটাকে আমরা আর কনসেপচুয়াল ধারণার দিকে যাব না, যেহেতু ব্যাপারটা অনেকটা একই, তার জন্য আমরা সরাসরি কোড এডিটরে সেটা করব। তো চলো শুরু করা যাক। এখন আমরা শিখবো কিউ ডেটা স্ট্রাকচার, কিন্তু কিউ শেখার আগে আমি স্ট্যাক ডেটা স্ট্রাকচারের একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিতে ভুলে গিয়েছিলাম, সেটা এখন তোমাদেরকে দিয়ে দিই। এখন আপনি যদি চলে যান আমাদের গুগলে এবং লিখেন কোচ প্রোগ্রামার, তাহলে পরে আপনি পেয়ে যাবেন আমাদের ব্লগের ওয়েবসাইটটা। তো আপনি আমাদের ব্লগে যখন ক্লিক করবেন তখন ঢুকে গেলেন আপনি আমাদের ব্লগে, এবং এই ব্লগ থেকে আপনি যখন আমাদের নোট সেকশনে যাবেন তাহলে পরে আপনি নোট সেকশনেও চলে গেলেন। এখন এই যে আপনি এক এক করে এক একটা সেকশনে আসলেন, তখন এক এক করে ধরেন এই ব্রাউজারের মধ্যে একটা স্ট্যাক তৈরি করা আছে, অর্থাৎ এমটি লিস্ট আছে। আপনি যতবার মাউস ক্লিক করতেছেন ততবার এক একটা করে ডেটা সেই স্ট্যাকে যোগ হচ্ছে। এবং আপনি যদি লাস্ট এলিমেন্টটাকে ডিলিট করে দিতে চান তাহলে পরে ব্রাউজারের ক্ষেত্রে কি হবে, এই যে এই পাশে একটা ব্যাক বাটন আছে, এই ব্যাক বাটনে আপনি ক্লিক করলেন আমাদের হোম পেজে চলে আসবেন, আবার ব্যাক বাটনে ক্লিক করলেন আপনি চলে আসলেন আবার গুগলে। এখন এর মানে বোঝাচ্ছে যে আমাদের যে ব্রাউজার আছে এই ব্রাউজারের মধ্যে কিন্তু একটা স্ট্যাক ডেটা স্ট্রাকচার ইউজ করা হয়েছে, যার কারণে আমরা যতবার ব্যাক করতেছি ততবার আমাদেরকে তার আগের যে জায়গায় ছিলাম সেই জায়গা অর্থাৎ লাস্ট এলিমেন্টে ডিলিট হচ্ছে। যেমন এই যে সর্বশেষবার আমি ক্লিক করে আসছি আমাদের ব্লগের ভিতরে, এবং যখন আমি এই লাস্ট এলিমেন্টটাকে ডিলিট করতেছি তখন ব্লগ থেকে বাইরে আসছে, আমি কিন্তু সরাসরি গুগলের হোম পেজে যাচ্ছি না। আমি যখন আবার ক্লিক করব তখন আমাদের লাস্ট এলিমেন্ট ডিলিট হয়ে আমি হোমে চলে আসলাম। তো এই হচ্ছে আপনার স্ট্যাকের একটা রিয়েল লাইফ এক্সাম্পল, যেটা দিলে পরে হয়তো বা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। এছাড়াও আপনি জানেন যে আমি প্রত্যেকটা ভিডিওর জন্য একটা করে নোটস বানাই এবং সেই নোটসটা আপনাদের সাথে শেয়ারও করি। তো এখন আমরা যেহেতু ডেটা স্ট্রাকচার শিখতেছি, তো ডেটা স্ট্রাকচারের নোটটাও রেডি এবং এখানে আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এই যে এখানে আমার স্ট্রাকচারটা রেডি হয়ে গেছে। তো আপনি এখানে চাইলে পরে আমাদের পাইথনের ডেটা স্ট্রাকচারের নোটসটা ডাউনলোড করে নিতে পারেন, যে নোটসটা দেখে দেখে এখন কিন্তু আমি আপনাদেরকে পড়াচ্ছি, আমার নোশনে এইটা ঠিক আছে। তো এখান থেকে চলেন কিউ শেখা শুরু করে দিই আমরা। তো এখানে লিখছিলাম আমি যে যখন একটি ব্যাংকে আমরা বিদ্যুৎ বিল দিতে যাই তখন কিন্তু আমাদেরকে একটা বিশাল ওয়েটিং লাইনে দাঁড়াইতে হয়, খুবই বিরক্তিকর একটা বিষয়। এখন এই প্রত্যেকটা ওয়েটিং লাইন হচ্ছে একটা কিউ। কিউ এর বাংলা, এটা হচ্ছে কিউ হচ্ছে একটা ইংলিশ শব্দ, এর বাংলা হচ্ছে সারি বা লাইন যেটাকে আমরা বলি। অতএব আপনি যখন একটি ওয়েটিং লাইনের আদলে একটি ডেটা স্ট্রাকচার তৈরি করবেন তখন সেটা হয়ে যাবে কিউ ডেটা স্ট্রাকচার। এটাকে আমি বোল্ড করি নাই কারণ আমি আপনাদেরকে দেখানোর জন্য এটাকে আমি বোল্ড করার জন্য রেখে দিছি, যে আপনাদের সামনে এটাকে বোল্ড করব। তো আপনারা এই লাইনটা আমি বোল্ড করতে করতে একটু পড়ে নেন, তাহলে পরে আপনারা কিউ ডেটা স্ট্রাকচারের সংজ্ঞাটা পেয়ে যাবেন। ওকে, বোল্ড করে দিলাম। এবার কিউ ডেটা স্ট্রাকচারের একটা বৈশিষ্ট্য আছে, যাই হোক এসব আমরা পরে রাখবো, তার আগে আমরা সরাসরি কোড করি। তো আমরা পাইচার্মে ফেরত আসলাম এবং এখানে লাইনস নামে একটা লিস্ট নিলাম, এবং এখানে আমাদেরকে এক এক করে ডেটা দিতে হবে না, আমরা এখানে সরাসরি ধরেন একটা লাইন আছে, সেই লাইনে আমার কিছু ফ্রেন্ড দাঁড়ায় রয়েছে, ধরেন সেটা স্কুলের হোমওয়ার্ক জমা দেওয়ার একটা লাইন, প্রাইমারিতে দিত, এরকম হয় নাকি জান না, জাস্ট কল্পনা করেন। তো প্রথমে আমাদের একজন দাঁড়ায় রয়েছে, তার নাম দিলাম, তারপরে আরও একজন দাঁড়ায় রয়েছে, তার নামও দিলাম, অ্যান্ড আরও একজনের নাম আমরা দিই, বেশি আমরা কোড বড় করব না, যত সংক্ষেপে বোঝানো যায়। তো এইখানে আমাদের যে লাইন রয়েছে, এই যে লাইন, এইখানে কিন্তু আমাদের কিউটা তৈরি হয়ে গেল, মানে কি একটা সারি।
একটা লিস্টের সাথে লিস্টের যেরকমভাবে লিখতেছি ঠিক সেরকমভাবে আমরা একটা কিউ তৈরি করে ফেলতে পারলাম। এখন আপনি যদি কিউ থেকে একটা এলিমেন্টকে রিমুভ করে দিতে চান তাহলে পর আপনাকে আরেকটা পলিসি মেনটেন করতে হবে। সেই পলিসিটা কি? সেটা হচ্ছে ফিফো ফিফো পলিসি। এটার পূর্ণরূপ হচ্ছে আপনার ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে যে লোকটা আগে লাইনে দাঁড়াবে তাকেই তো আগে সার্ভিসটা দেবে। তো এই ক্ষেত্রেও সেই একই সার্ভিস, যেটা সম্পূর্ণ ন্যায্য অধিকার বলা যেতে পারে, সেটাই হচ্ছে আমাদের কিউ ডেটা স্ট্রাকচার ফলো করা হয়। তো এটা কোন ডেটা স্ট্রাকচারের? এটা হচ্ছে কিউ ডেটা স্ট্রাকচারের। কিউ এর বাংলা কি? কিউ এর বাংলা হচ্ছে সারি। এবার আমরা যদি এই যে প্রথম এলিমেন্ট আছে বা পি, একে যদি আমরা রিমুভ করে দিতে চাই, মানে প্রথমে তাকে সার্ভিস দেখাই দিতে চাই, তারপরে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আবারও পপ ফাংশন ইউজ করতে হবে। কিন্তু এখানে একটু কাহিনী আছে মামা। সেটা হচ্ছে আমরা এখানে পপ লিখলাম, কিন্তু পপের যে প্যারেন্থেসিস আছে বা আমরা যেটাকে সোজা বাংলায় বলি বন্ধনী, তার মধ্যে আমাদেরকে জিরোকে পাস করে দিতে হবে। জিরোকে পাস করে দেওয়া মানে আমাদের প্রথম যে এলিমেন্ট থাকবে, প্রথম এলিমেন্টের ইন্ডেক্স নম্বর কত হয়? 0। এটা আশা করি লিস্ট যখন শিখেছিলাম আপনাদেরকে বলা হয়েছে, আপনারা মনে রেখেছেন। তো এবার যদি আমরা আমাদের লাইনটাকে প্রিন্ট করি, কিউটাকে প্রিন্ট করি, তাহলে এবার কি আউটপুট আসে দেখে নেওয়া যাক। এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রথম এলিমেন্ট যে ছিল সে নাই। তো এখানে মূলত স্ট্যাকের মতো সেই একই ঘটনা ঘটছে, বাট এখানে একটু ভিন্ন ঘটছে কি, স্ট্যাকে এই শেষের এলিমেন্টটা আগে নাই হয়ে যেত, আর আমাদের কিউতে কি হচ্ছে, এই প্রথমের যে এলিমেন্টটা এটা নেই হয়ে যাচ্ছে। তো আমরা আরও একটা এলিমেন্টকে নাই করে দিই। সো প্রথমবার যখন এই বাপ্পি নাই হয়ে গেল, দ্বিতীয় সিরিয়ালে ছিল আলকাস, তো এখান এর ইন্ডেক্স কিন্তু ভুলেও 1 হবে না, কারণ এ ততক্ষণে হারাই গেছে বা ডিলেট হয়ে গেছে। তো তার জন্য এর ইন্ডেক্স কিন্তু সেই সময় আবার 0 হয়ে যাবে। তো 0 0ই থাকবে। ওকে, শেষে একজন ছিল, সে একজন রেখে থেকে গেল, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে আমাদের কিউ ডেটা স্ট্রাকচার। তো আপনাদেরকে জাস্ট কিউ আর যে স্ট্যাক আছে সেই স্ট্যাকের মধ্যে পার্থক্যটা বুঝিয়ে দিই। এখানে আমরা কমেন্ট করে লিখি, নাহলে পরে আমাদের কোড এডিটর আবার ঝামেলা করবে। তো আমাদের স্ট্যাক কি করে? স্ট্যাক ফলো করে হচ্ছে আপনার লিফো পলিসি। আর এই লিফো পলিসির পূর্ণরূপ হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। এটার একটা স্ক্রিনশট আপনারা রেখে দিতে পারেন। আর আমাদের যে কিউ আছে, কিউ ডেটা স্ট্রাকচার, সে কি ফলো করে? কিউ ফলোস ফিফো পলিসি। এই ফিফো পলিসির পূর্ণরূপ হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। এই হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্য। আর স্ট্যাকের সময় আমরা যখন শেষ এলিমেন্টটাকে আমরা কি করব? বের করে দিব, তখন কি করব? এখানে লাস্ট ইন ফার্স্ট আউট, মানে শেষের উপাদানটাকে আমাদেরকে বা এলিমেন্টটাকে সবার আগে বের করে দিতে হবে। তো তার জন্য আমরা কি করব? প্রথমে স্ট্যাকটার নাম লিখবো। এখানে স্ট্যাক লিখতে হবে তা না, স্ট্যাক যেটার নাম দিব এটা আমরা জাস্ট মনে মনে ধরে নিচ্ছি। তারপর আমরা লিখব পপ, তারপর জাস্ট প্যারেন্থেসিসগুলো দিয়ে দেব। আর আমরা যখন কিউতে এখানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ প্রথম এলিমেন্টটাকে প্রথমে নাই করে দিতে হবে বা মুছে ফেলতে হবে বা রিমুভ করতে হবে, তার জন্য আমরা কি করব? আমরা এই কিউটার নাম লিখব কিউ ডট, আমরা কি করব? এখানেও পপ দিব এবং প্যারেন্থেসিসের মধ্যে জাস্ট 0কে পাস করে দেব, তাহলেই হবে। এখানে অনেকেই আবার ভাববে যে এই স্ট্যাক লিখছি আমি, স্ট্যাক লিখতে হবে, তা না। যখন আমি কোডের উদাহরণ করে সরাসরি দেখাইছি, এখন কিন্তু আমি রান করলে এরর আসবে, এখন জাস্ট বোঝানোর জন্য এটাকে লিখছি। এখানে স্ট্যাক মানে যে স্ট্যাকটা আপনি তৈরি করবেন সেই স্ট্যাকটার নাম দিবেন, আর এখানে কিউ মানে যে কিউটা আপনি তৈরি করবেন সেই কিউটার নাম দিবেন। জাস্ট এটুকুই হচ্ছে পার্থক্য। এছাড়াও আরও বেশ কিছু পার্থক্য আছে, যেটা এই যে আমি নোটে লিখে রাখছি এই পাশে, এই যে স্ট্যাক ভার্সেস কিউ লিখে রাখছি আমি, এই যে লিস্ট, শুধু স্ট্যাক ভার্সেস কিউ না, লিস্ট
ভার্সেস স্ট্যাক ভার্সেস কিউ। এখন এই জিনিসটা এখন আপনাদেরকে পড়ে শোনানো খুব বিরক্তিকর হবে আমার কাছে। এর জন্য আমি আপনাদের জন্য নোটসকে ওপেন সোর্স করে রাখছি। এমনকি আমার নোটসের এই ডেটা স্ট্রাকচারের এই নোটটা ডাউনলোড দিতে গেলে পরে আপনার কোনো অ্যাডও দেখা লাগবে না, সম্পূর্ণ ফ্রি এবং ওপেন সোর্স রাখা হয়েছে। আপনি সম্পূর্ণ এখানে জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করবেন, আর এখানে আশা করি উপরে আপনি লিঙ্কটা দেখতে পাচ্ছেন, ডিসক্রিপশন কিংবা ফার্স্ট কমেন্টে দেওয়াও থাকতে পারে লিঙ্কটা। তো এখানে আপনি যদি ক্লিক করেন জাস্ট, তাহলে পরে আপনি কিন্তু দেখতে পাবেন এই যে আপনার কিন্তু নোটসটা চলে আসলো। ঠিক আছে, আপনি এখান থেকে জাস্ট উপরে ডাউনলোড বাটন আসবে, এখনও ঘুরতে তাহলে থাকুক, আপনি ডাউনলোড করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা সকলের জন্য ওপেন করে দেওয়া আছে। তো এরপরে আমরা আমাদের পরবর্তী ডেটা স্ট্রাকচার অর্থাৎ ডিকশনারিতে সুইচ করে যাই। এইবার আমরা শেখা শুরু করব ডিকশনারি ডেটা স্ট্রাকচার। তো ডিকশনারি ডেটা স্ট্রাকচার কাকে বলে, এখানে আমরা সংক্ষেপে খুব ছোট্ট করে লিখে রাখছি যে যখন ডাটা স্ট্রাকচারের একটি ডাটা অপর একটি ডাটার সাথে সংযুক্ত বা কানেক্টেড থাকে, তখন সেই ডাটা স্ট্রাকচারকে ডিকশনারি ডেটা স্ট্রাকচার বলে। মানে ডিকশনারি, যদি আমরা ডিকশনারি বলতে আমরা চিনি হচ্ছে বাংলা থেকে ইংরেজি করার একটা যন্ত্র বা একটা অ্যাপ, অনেকে এটাই ভাবে, কিংবা অনেকে ভাবে যে একটা বই যেটার সাথে বাংলা ইংরেজি দুইটা শব্দ কানেক্টেড থাকে, একটা ইংরেজি শব্দের একটা বাংলা থাকে। মোস্ট অফ দ্য পিপল বাংলাদেশের যা ভাবে সেইভাবে যদি আমরা ধরে নিই, তারপরে এই একই কথাই বলতেছে আমাদের ডিকশনারি ডেটা স্ট্রাকচার, যে যখন একটি ডেটা অপর একটি ডেটার সাথে সংযুক্ত থাকতেছে বা কানেক্টেড থাকতেছে, তখনই সেটা ডিকশনারি ডেটা স্ট্রাকচার। হ্যাঁ, আমাদের পাইথনে এটাকে ডিকশনারি ডেটা স্ট্রাকচার বলা হলে পরেও কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটাকে হ্যাশ টেবিলস বলা হয়। এটা বলে রাখার কারণ হচ্ছে অনেক ইনস্ট্রাক্টর দেখবেন সরাসরি এটাকে ডিকশনারি ডেটা স্ট্রাকচার না বলে হ্যাশ টেবিলস বলে থাকে। সেটা কোনো ব্যাপার নাই, আমরা আমাদের মতো, তারা তাদের মতো। তো এখানে আপনাদেরকে যদি ইংরেজি সংজ্ঞাটা বলি, অনেকের কাছেই এই জিনিসটা অনেক সহজ এবং বাংলাটা থেকে অনেক বেশি সহজবোধ্য মনে হতে পারে। এটা হচ্ছে ইফ ওয়ান ডাটা ইজ কানেক্টেড টু আনাদার ইট ইজ কল্ড ডিকশনারি ডেটা স্ট্রাকচার। এবং আপনাদেরকে যদি আমি রিয়েল লাইফ কোনো এক্সাম্পল দিতে চাই ডিকশনারি ডেটা স্ট্রাকচারের, তাহলে পরে সবার প্রথমে আমাদের ফোন বুক রয়েছে স্মার্টফোনের বা কন্ট্যাক্ট লিস্ট রয়েছে, সেটার উদাহরণ দিতে হয়। আপনি যদি আপনার স্মার্টফোনে সেভ করে রাখা নাম্বারগুলো দেখেন, তাহলে অবশ্যই দেখবেন যে সে নাম্বারটার পাশে একটা নাম আছে। আপনি তো একটা নাম দিয়েই তো সেভ করছেন নাম্বারটাকে, তাই না? তার মানে একটা নামের সাথে একটা নাম্বার সংযুক্ত রয়েছে, কিংবা একটা নাম্বারের সাথে একটা নাম সংযুক্ত রয়েছে। এর মানে কন্ট্যাক্ট লিস্ট হচ্ছে একটা ডিকশনারি। এখন প্রশ্ন হলো গিয়ে আমরা কিভাবে একটা ডিকশনারি তৈরি করব বা ডিকশনারি ডেটা স্ট্রাকচার তৈরি করব। এই ক্ষেত্রে একটি ডিকশনারিতে আমরা এক জোড়া ডেটা লাগবে, একটা ডেটা হবে না। আর এক জোড়া ডেটাতে অবশ্যই দুইটা ডেটাই তো থাকবে, এক জোড়াই তো তিনটা হয় না। প্রথম ডেটা থেকে মানে আমাদের প্রথম যে ডেটাটা থাকবে ডিকশনারিতে, সেটাকে বলবো কি, KEY কি। আর দ্বিতীয়ত যে ডেটাটা থাকবে সেটাকে বলবো ভ্যালু। ক্লিয়ার? এখানে নিচে না, আমরা কোড এডিটরে যাই। আমাদের ডিকশনারি ডেটা স্ট্রাকচারে ডাটাগুলো থাকে অনেকটা এইরকম। ধরেন এইখানে প্রথম দিলাম একজনের নাম, তারপরে এরকম একটা কোলন থাকে, তারপর এরকম থাকে। ঠিক আছে, এখন এক জোড়া ডেটা কিন্তু এখানে চলে আসছে, একটা আইমান আর একটা মঞ্জুরি। কিন্তু এইখানে দেখবেন এই যে বাম পাশের যে ডেটাটা সেটাকে বলা হয় কি। এই যে আইমান, এটা হচ্ছে আপনার কি। আর এই যে মঞ্জুরিন, এই কোলনের এই পাশে যেটা থাকবে সেটা হচ্ছে ভ্যালু। ক্লিয়ার? এই যে ডিকশনারি ডেটা স্ট্রাকচারের ডাটা থাকে, সেটার প্রথমে বাম পাশে যেটা থাকে কোলনের, সেটাকে বলা হচ্ছে কি, আর ডান পাশে যেটাকে থাকে সেটাকে বলা হয় ভ্যালু। এই যে নিচেও আমরা এখানে কোডটার দিকে রাখছি, কোনো সমস্যা নেই। তাহলে পরে একটা পেয়ার বা জোড়া তৈরি করতে হলে পারে আমাদেরকে কি এবং ভ্যালু দুইটা জিনিস লাগবে। এইখানে যেমনটা আমরা করছি যে দুইটা জিনিস নিছি, একটা আইমান আর একটা মঞ্জুরিনকে নিছি। এখন এই যে দুইটা জিনিস লাগবে, একটাকে বলে কি আর একটাকে বলে ভ্যালু। কিন্তু এই কি আর ভ্যালুকে কোনটা সংযুক্ত রাখে? এই যে কোলন সাইনটা আছে, এই কোলন সাইনটা দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করতেছে। তো আমরা নিচে যাই আরো।
এখানে বলতেছে যে ডিকশনারি ডেটা স্ট্রাকচার তৈরি করতে 3টি জিনিস লাগবে। তো আমরা দেখি 3টি জিনিস কি কি লাগবে। তো এখানে আমার লেখা আছে যে ডিকশনারির একটি নাম দিতে হবে। ভালো কথা, আমরা ডিকশনারির নাম দিলাম, একটি সমান চিহ্ন দিতে হবে, তারপর এই কালেকশন অফ ডেটা পেয়ার্স বা ডেটা জোড়ার যে সংগ্রহ থাকে সেটাকে দেব আমরা, যেটা কিনা আমাদের দ্বিতীয় বন্ধনীর মধ্যে থাকবে। তো আমরা একটা ডিকশনারি সরাসরি তৈরি করি, যার মাধ্যমে আপনারা বুঝে যাবেন যে ডিকশনারি আসলে কি। তো আমরা এখানে প্রথমে লিখব কাপল নামে একটা ডিকশনারি তৈরি করি, যেখানে আমরা বিভিন্ন কাপলের নাম লিখে দেব, সেলিব্রিটিদের। তো আইমান মুনজিরিন। তো আরেকটা জিনিস বলে রাখি, এই যে ডিকশনারির জন্য কিন্তু আমরা আমাদের তৃতীয় বন্ধনী বা থার্ড ব্র্যাকেট যেটাকে আমরা বলি সেটাকে ইউজ করব। এর মধ্যে আমাদের সব কি আর ডেটাগুলো থাকবে। তো আমাদের প্রথম যে কি থাকতেছে সেটা হচ্ছে আহমান। ওকে, এবং আইমানের ভ্যালু কি হবে? মুনজিরিন, যেহেতু আমাদের ডিকশনারি হচ্ছে কাপলের। আমরা লিখে ফেলি নামটা, এবং একইভাবে আমরা আমাদের বাকি কাপলগুলোর নামও দিয়ে দিই। তারপর আমাদের কার্টুনিস্ট অন্তিক ভাইকে ধরতে পারি। অন্তিক নাম কি? রিঙ্কি। তো এইভাবেই মূলত আমাদের এক একটা ডিকশনারি ডেটা স্ট্রাকচার তৈরি হয়। তো আমি বাকি ডেটাগুলোকেও আস্তে আস্তে যোগ করে ফেলি। তো আমরা ডিকশনারি তো ক্রিয়েট করে ফেললাম। কিভাবে করলাম? জাস্ট নাম দিলাম, সমান সমান চিহ্ন দিলাম, এবং তৃতীয় বন্ধনীর মধ্যে যে আমরা প্রথমে একটা কি দিলাম, কোলন দিলাম, এবং তারপরে একটা ভ্যালু দিয়ে দিলাম, এবং কমা দিয়ে প্রত্যেকটা ডেটাকে আলাদা করে রাখলাম। খুবই সিম্পল জিনিস, আপনারা বুঝেই গেছেন, আপনাদেরকে আর বারবার বোঝাচ্ছি না। এখন এই ডিকশনারি থেকে কিভাবে আপনারা প্রিন্ট করাইতে হলে তো জাস্ট প্রিন্ট লিখে কাপলকে ভিতরে দিয়ে দিতে পারে, আমাদেরকে আউটপুট দেখাই দেবে। তাও আপনাদেরকে দেখাই দিই। অনেকে আবার কি করে, প্র্যাকটিস না করে জাস্ট ভিডিও দেখে চলে যায়, তাদের জন্য খুবই খারাপ লাগে আমার। ভিডিও খালি খালি সময় নষ্ট করে দেখেন কেন ভাই, যদি প্র্যাকটিসই না করলেন। তাও আপনাদেরকে দেখাই দিই, যদি কিছু মনে থাকে তাহলে উপকারে আসবে। তো এখন আপনি চাচ্ছেন যে এই ডাটাটাকে মানে এর মধ্যে থেকে নির্দিষ্ট, এই ডিকশনারির মধ্যে থেকে নির্দিষ্ট কোনো একটি ডেটার অ্যাক্সেস নিতে। যেমন ধরেন এখানে আমাদের ঝঙ্কার ভাই রয়েছে, বাদান বল লিখছি, যাই হোক, এখানে ঝঙ্কর ভাইয়ের যে ভ্যালু আছে অর্থাৎ কারিনা আবু, তাকে আমরা আউটপুট হিসেবে চাচ্ছি। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের ডিকশনারির নাম লিখতে হবে, যেটা ইতিমধ্যে আমাদের প্রিন্টের মধ্যে লিখে আছে। এটাকে আমরা কি করব? আমাদের এরপরে একটা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে দেব। স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমরা কি লিখব? এই যে কি, যেটার ভ্যালু চাচ্ছি তার কিটাকে যদি লিখি, তাহলে পরে আমরা ডিকশনারি থেকে ডেটার অ্যাক্সেস নিতে পারবো। তো আমরা এটাকে সরাসরি এখানে পেস্ট করে দিই, তাহলে পরে আমাদের আউটপুট আসবে কারিনা। হ্যাঁ, ঠিক আছে। তার মানে আমরা কিন্তু ডিকশনারি ক্রিয়েট করতেও শিখলাম, এবং ডিকশনারি থেকে একটা ডেটা অ্যাক্সেসও নিলাম। এবার আমরা যদি অন্য কাউকে নিতে চাই, লাইক দিস, আমরা যদি আইমানকে নিতে চাই, তারপরে আইমানেরটা দেখাবে। কিংবা আপনাদেরকে অন্য একটা লিস্ট দিয়ে আমি উদাহরণ দিয়ে বোঝাই, তারপরে ব্যাপারটা আরও সহজ হবে। আমি এখানে আরও একটা ডিকশনারি তৈরি করছি কন্ট্যাক্ট নামে, মানে আমার কন্ট্যাক্ট লিস্ট ধরেন, এবং তাতে 2জন ব্যক্তি আছে এবং তাদের মোবাইল নাম্বার রয়েছে। এখন তাদের একজনের মোবাইল নাম্বার ধরেন আমি অ্যাক্সেস করতে যাচ্ছি। তো ধরেন আমি এখানে ফাতিয়ার যে মোবাইল নাম্বার, এটাকে আমি অ্যাক্সেস করতে চাচ্ছি। তো আমি একটা ফাতিয়া নামে আলাদা একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে নিলাম, এবং তার মধ্যে অ্যাক্সেস নিব আমি এই যে ফাতিয়া, তার মোবাইল নাম্বারটাকে। তো তার জন্য আমাদেরকে কী করতে হবে? ডিকশনারির নাম লিখতে হবে, এবং তারপর স্কোয়ার ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, আপনি যা বলেন এটাকে, বা যেভাবে আপনি এটাকে চেনেন। অনেকে বলে চারকোনা বন্ধনী, স্কুল লাইফে এগুলো অনেক শুনবেন আপনি নাম। তো এটাকে আপনি যাই বলেন সেটা দিয়ে দেবেন, এবং তারপর আপনি দিয়ে দেবেন আপনার যে কাঙ্ক্ষিত ভ্যালু তার কিটাকে। তো এখানে আমার ভ্যালু হচ্ছে এই নাম্বারটা, এবং এটার কি হচ্ছে ফাতিয়া। আমি দিয়ে দিলাম। এবার জাস্ট আমি প্রিন্ট করালাম। ওকে, তাহলে পরে আমরা কিন্তু এই নাম্বারটার অ্যাক্সেস নিতে পারবো, কিন্তু এখানে আমরা একটা ব্র্যাকেট দিতে ভুলে গেছি, তার জন্য নাম্বারটার অ্যাক্সেস আমাদের কাছে আসলো না, কি দুঃখ। তো এবার আমাদের নাম্বারটার অ্যাক্সেস চলে আসবে। ওকে, আবার যদি আমরা এখানে রায়দের নাম্বার অ্যাক্সেস নিতে চাই, তাহলে পরে জাস্ট এখানে এটা কেটে দিয়ে আমরা রায়দ লিখে দেব।
ব্যাস, তাহলে পরে আমরা এই যে 0188 এই নাম্বারটা পেয়ে যাব। ব্যাস, পেয়ে গেলাম। তো এইভাবেই আমরা একটা ডিকশনারি থেকে ডেটাকে তোমার অ্যাড করতে পারবো। ঠিক আছে, এবার দেখা যাক ডিকশনারিতে আমরা কিভাবে নতুন একটা ডেটাকে অ্যাড করব। মানে সরি, আমি এতক্ষণ শেখাচ্ছিলাম যে কিভাবে ডেটার অ্যাক্সেস নেওয়া যায় ডিকশনারি থেকে। এখন শেখাবো যে কিভাবে নতুন একটা এলিমেন্টকে বা নতুন একটা পেয়ার অফ ডেটাকে ডিকশনারিতে আমরা অ্যাড করব। তো তার জন্য সেই কাজটাও খুব সহজ। তার জন্য আমরা কি করব, খুবই ইজি একটা কাজ, খুবই ইজি কাজ। এটাকে আমরা মুছে নিই আগে, এত প্যারা না করে জাস্ট কিবোর্ড শর্টকাটগুলো ইউজ করলে পরে তাড়াতাড়ি মোছা যাইতো। যাই হোক, এখন ধরেন ইয়াসিন নামে একজন ব্যবসায়ী, সেই ব্যবসায়ীর মোবাইল নাম্বারকে আমি আমার কন্ট্যাক্ট লিস্টে বা কন্ট্যাক্ট ডিকশনারিতে অ্যাড করতে চাচ্ছি। তো আমি অ্যাড করি। তো এখানে আমাদেরকে সবার প্রথমে কি লিখতে হবে, আমাদের যে ডিকশনারি সেটার নাম লিখতে হবে। তো আমি এখানে কমেন্ট করে রাখি প্রথমে যে অ্যাড টু ডিকশনারি, যাতে আপনারা বুঝতে পারেন, হঠাৎ করে আবার মনোযোগ হারাই ফেললে অনেকে বোঝে না। অ্যাড টু ডিকশনারি। তারপরে ডিকশনারিতে অ্যাড করতে হলে আমাদেরকে কী করতে হবে, প্রথমে ডিকশনারির নাম লিখতে হবে, কন্ট্যাক্ট, এবং তারপর স্কোয়ার ব্র্যাকেট দেব। এরপর নতুন যে পেয়ার অফ ডেটাটাকে আপনি অ্যাড করবেন সেটার কিটাকে লিখতে হবে। সো এখানে আমরা ধরেন ইয়াসিন নামের একজন ভদ্র ব্যবসায়ী, তার নাম অ্যাড করব। তো ইয়াসিনকে দিয়ে দিলাম এবং তার ভ্যালুটাকে সমান চিহ্নের এই পাশে দিয়ে দেবো। তো তার নাম্বারটা ধরি আমরা আন্দাজে কিছু একটা দিয়ে দিই। ব্যাস, এখানে ধরেন আমরা ইয়াসিনকে চাচ্ছি, তো আমরা এখানে কন্ট্যাক্ট বা সরাসরি আমরা যে কন্ট্যাক্ট ডিকশনারি আছে সেটাকে প্রিন্ট করে দেখাই যে ইয়াসিন অ্যাড হয়েছে কিনা। হ্যাঁ, ইয়াসিন কিন্তু অ্যাড হয়ে গেছে, খুব সিম্পলি। আবার অনেক সময় আমাদের ডিকশনারিতে ভুল যায়, এডিট করার প্রয়োজন পড়ে। ধরেন ইয়াসিন সাহেবের বা ধরেন এই যে রায়াদের নাম্বারটা এখানে ভুল আছে, এখানে আছে 880188, এই নাম্বারটা ধরেন ভুল আছে। তো এই ক্ষেত্রে কি করব আমরা, এই ক্ষেত্রে আমরা এই যেভাবে আমরা নতুন একটা এলিমেন্টকে অ্যাড করলাম ঠিক সেইভাবেই আপডেট করতে পারবো। তো এখানে যে প্লাস সাইনটা মূলত আমরা যতই এখানে দিই, কিছু ম্যাথমেটিক্যাল এররের কারণে এটা কিন্তু আউটপুটে দেখাবে না, সেটা পরবর্তীতে একসময় আপনাদেরকে এক্সপ্লেন করে দেওয়া যাবে। তো আমরা এগুলো এখন কেটে দিই। এখন আপনারা যদি রায়দের নাম্বারটাকে পরিবর্তন করতে চান তাহলে হুবহু এই একই কাজ করবেন। তাও একবার দেখাই দিই আপনাদেরকে। সো দেখানোর জন্য আমি এখানে আবার কমেন্ট করি যে আপডেট, এটাকে আমরা আপডেট বলতে পারি, যে আপডেট করা নাম্বার, আপডেট এ ডেটা। তো আমরা রায়দের নাম্বারটাকে চেঞ্জ করতে চাচ্ছি। তো এখানে আমাদেরকে সরাসরি আমাদের ডিকশনারির নাম লিখতে হবে, এরপর আবার স্কোয়ারের ব্র্যাকেটের মধ্যে দিয়ে যার নাম্বার চেঞ্জ করতে চাচ্ছি তাকে লিখতে হবে, এবং তারপরে যে নতুন যে আপডেটেড ভ্যালু এটাকে আমরা আন্দাজে কিছু একটা দিয়ে দিই, সেটা লিখতে হবে। ব্যাস, তারপরে দেখবো যে এই যে আমাদের রায়দের নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারপর এখনো পর্যন্ত ডিকশনারিতে আমরা কি কি শিখলাম, কীভাবে ডিকশনারি তৈরি করতে হয়, ডিকশনারিতে কীভাবে নতুন ডেটা অ্যাড দিতে হয়, তারপর ডিকশনারির ডেটা কীভাবে আপডেট করতে হয় সেটাও শিখছি। বাকি কি থাকলো, রিমুভ। এছাড়াও অনেক অপারেশন আছে, সেগুলো আমাদের অতটা বেশি প্রয়োজন পড়বে না, যখন প্রয়োজন পড়বে তখন শিখাই দেওয়া হবে আপনাদেরকে, এই নিয়ে কোনো প্যারা নাই। এবং এই ভিডিওতে যে ডেটা স্ট্রাকচারগুলো শেখাবো সেটা খুবই বেসিক পর্যায়ের ডেটা স্ট্রাকচার, যেগুলো না জানলেই নয়। এছাড়াও আরও অনেক ডেটা স্ট্রাকচার আছে যেগুলো আপনাদেরকে পরবর্তীতে যখন যেটা প্রয়োজন পড়বে শিখিয়ে দেওয়া হবে। সো এখানে ধরেন আমরা ফাতেহাকে ডিলিট করে দিতে চাচ্ছি। তো ডিলিট করার জন্য আমরা কি করব, এত কোড থাকলে অনেকের হয়তো মাথা ঘুরে যাবে, তো আমরা এগুলোকে মুছে দিই, আগে যা ছিল তাই রাখলাম। এবার আমরা ধরেন ডিলিট করব ফাতেহাকে আমাদের কন্ট্যাক্ট লিস্ট থেকে। তার জন্য আমাদেরকে কী করতে হবে, DEL, তার আগে আমরা একটা কমেন্ট রাখি যে ডিলিট এ ডেটা। সো এর জন্য আমাদেরকে DEL নামে একটা কিওয়ার্ড ইউজ করতে হবে, যেটা আসছে আমাদের এই যে ডিলিট যে শব্দ, এটা সংক্ষিপ্ত ফর্মে পাইথন যারা বানাইছে সেটাকে রেখে দিচ্ছে, এটা হচ্ছে DEL অর্থাৎ ডিলিট। এরপর আমাদেরকে কী করতে হবে, ডিলিট লিখে আমাদেরকে আমাদের ডিকশনারির নামটা লিখতে হবে। ওকে, ডিকশনারির নামটা আমরা লিখে দিলাম। এরপর যাকে ডিলিট করতে চাচ্ছি বা যে জোড়া ডেটাকে ডিলিট করতে চাচ্ছি তার যে
কিটা থাকবে সেই কিটাকে লিখতে হবে। ওকে, ফাতিয়া ডিলিট হয়ে গেছে, শুধুমাত্র রায়দ আছে। তারপরে কি ডিকশনারির মোটামুটি বেসিক যা জানা লাগে, বেসিক বলবো না, ইন্টারমিডিয়েট লেভেলে যা জানা লাগে তা কিন্তু আপনারা জেনে ফেলছেন। এরপরে আমরা শিখব লিঙ্ক লিস্ট, যেটা অনেকের মাথা ঘোরাই দিতে পারে, আবার অনেকের কাছে কিছুই না। তো তার আগে আপনাদেরকে বলে রাখি, এখানে কিন্তু আমি একটা করে কোলন ইউজ করি, সরি কোলন না, এটাকে বলে কোটেশন। এই যে এই চিহ্নটাকে বলা হয় কোটেশন, এটাকে আপনি দুইটাও ইউজ করতে পারেন। যদিও আপনি এইখানে একটা ইউজ করছেন, তবু এখানে আপনি দুইটা ইউজ করতে পারেন, সেটা যে যার পছন্দ মতো ইউজ করে। আমি কিন্তু শুরুর দিকে যতগুলো ভিডিও বানাইছি সবগুলোতেই এরকমভাবে ডবল কোটেশন ইউজ করছি। এখন হয়তো বা তাড়াতাড়ির জন্য, যেহেতু স্পেস বারে আমার শিফট বাটন প্রেস করে তারপর আমার ডবল কোটেশন আনা লাগে, এর জন্য আমি মূলত আনতেছি না। এখন দেখেন এখানে সিঙ্গেল কোটেশন, এখানে ডবল কোটেশন, তাও কিন্তু কোডটা কাজ করবে, কোনো ঝামেলা নাই। ফাতিয়া কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এটা আপনি আপনার ইচ্ছা মতো রাখতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু চেষ্টা করবেন সবসময় নাই সিঙ্গেল নাই ডাবল কোটেশন যে কোনো একটা ইউজ করতে, সেটা দেখতে আরও সুইটেবল, দেখতে আরও ভালো লাগে। এবং আমি মূলত ডাবল কোটেশন শুরুর দিকে ব্যবহার করতাম, এর কারণ হচ্ছে ডাবল কোটেশন দেখতে সুন্দর লাগে, আর সিঙ্গেল কোটেশন কেমন আমার কাছে ফাঁকা ফাঁকা লাগে। এর জন্য চলেন আমরা এখন লিঙ্ক লিস্ট শিখি। লিস্ট বোঝানোর জন্য এইখানে আমি একটা প্রেজেন্টেশন রেডি করে রাখছি। তো চলুন আস্তে আস্তে আমরা প্রেজেন্টেশনটা দেখি আর লিঙ্ক লিস্ট বোঝা শুরু করি। লিঙ্ক লিস্ট কাকে বলে বা লিঙ্ক লিস্টের ডেফিনেশন এখানে দেওয়া আছে। লিঙ্ক লিস্ট হলো এমন একটা লিস্ট যেখানে প্রত্যেকটি ডেটা একটি অপরটির সাথে লিঙ্কড বা সংযুক্ত থাকে। মানে সাধারণ লিঙ্কে দেখা যাচ্ছে প্রত্যেকটা ডাটার অন্য কোনো ডাটার সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু লিঙ্ক লিস্ট এর নামের মতোই একদম সোজা কাহিনী, যে একটা ডাটা আরেকটা ডাটার সাথে কানেক্টেড থাকবে। ঠিক আছে, এখানে লিস্ট ভার্সেস লিঙ্ক লিস্টের মধ্যে পার্থক্য বলা হয়েছে। এখানে পার্থক্য এই যে বলা হলো, এখানে লিস্ট বলতে বোঝাচ্ছে হচ্ছে প্রত্যেকটি ডেটা স্বাধীন থাকে লিস্টে এবং আলাদা থাকে, একটির সাথে আরেকটির কোনো সম্পর্ক নাই। আর লিঙ্ক লিস্টে প্রত্যেকটি ডেটা একটি আরেকটির সাথে সংযুক্ত থাকে। কিন্তু এখানে আমরা জাস্ট আপনাদেরকে খুব সহজে বোঝানোর জন্য লিস্ট আর লিঙ্ক লিস্টের পার্থক্য করেছি, কিন্তু এটা আসলে মূল পার্থক্য নয়। এছাড়াও টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটির বেশ কিছু ব্যাপার স্যাপার আছে। আসলে আপনি এটুকু বুঝে রাখুন, এখানে যেটা লেখা আছে, আরেকটা জিনিস বুঝে রাখুন, লিস্টের বেশ কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যা সমাধানের জন্যই লিঙ্ক লিস্টের জন্ম হয়েছে। এছাড়াও অনেক, এখন আমরা ওই অ্যালগরিদমের বিষয়গুলোতে যাইতে চাচ্ছি না, আপনাদের আপনি জাস্ট মাথা খারাপ করতে চাচ্ছি না, আপনি জাস্ট এইটুকু বুঝে রাখলেই হবে। এবার এখানে বলছে নোট। লিঙ্ক লিস্টের প্রত্যেকটি এলিমেন্টকে নোট বলা হয়। হ্যাঁ, আমরা যেরকম প্রত্যেকটি লিস্টের প্রত্যেকটি আইটেমকে কি বলতাম, এলিমেন্ট বলতাম বা উপাদান বলতাম, ঠিক সেরকম লিঙ্ক লিস্টের উপাদানগুলোকে বলা হয় নোট। এবং আমাদের লিঙ্ক লিস্টের প্রত্যেকটা নোট অবশ্যই দুইটা করে জিনিস ধারণ করে। একটা হচ্ছে মূল নোট, যেটাকে আমরা বলে থাকি ডেটা। যেমন এইখানে আমরা একটা লিঙ্ক লিস্ট দেখতে পাচ্ছি, যদিও লিঙ্ক লিস্ট এরকম দেখায় না, আমরা জাস্ট এরকম দেখাবো তার জন্য তৈরি করছি। এখানে প্রথম যে নোটটা আছে সেই নোটটা হচ্ছে কাপ। এই প্রথম নোটটা কতটুকু, এই যে সি, এইখান থেকে শুরু করে এই যে অ্যারো চিহ্ন এই পর্যন্ত, এইটুকু হচ্ছে প্রথম নোট। এই প্রথম নোডের প্রথম অংশ হচ্ছে ডেটা। ডেটা হচ্ছে এই সিইউপি অর্থাৎ কাপ, সরি কাপ না, এটা হচ্ছে সিপিইউ কম্পিউটারের। এখানে দেখেন মনিটর কিবোর্ড, নিজে প্রেজেন্টেশন বানায় নিজেই গুলাই ফেলতেছি। যাই হোক, এই সিপিইউটা হচ্ছে ডেটা, আর এই যে এটা যাচ্ছে এটা হচ্ছে পয়েন্টার। কারণ লিঙ্ক লিস্টের প্রত্যেকটা নোট দুইটা করে জিনিস কন্টেইন করে বা ধারণ করে। আমি বলছি প্রথম জিনিসটা হচ্ছে ডেটা, এই যে সিপিইউ এইটুকু, আর এই যে দাগ এটাকে বলে পয়েন্টার দ্বারা আসলে পরবর্তী যে নোট সেটা ঠিকানা দিয়ে দেওয়া হয়, মানে এক এক করে জায়গায় যায়। এছাড়াও বিভিন্ন কাহিনী আছে, সে সকল কাহিনী এখন আপনাদের বলে আপনাদের মাথা নষ্ট করতে চাচ্ছে না, কারণ আপনারা যেহেতু বিগিনার্স, তা আপনাদেরকে আস্তে আস্তে শিখাই, পরবর্তীতে আপনারা নিজেরাই যখন আমরা বিস্তারিত আলোচনা করব তখন বুঝে যাবেন। তারপর আছে মনিটর। এখানে হচ্ছে মনিটর, আর এই মনিটরের এম থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে আমাদের সেকেন্ড নোটটা।
এবং সেকেন্ড নোটের ডেটা হচ্ছে মনিটর, আর এই যে আমাদের দুইটা হাইপেনের পর যে অ্যারো চিহ্ন আছে এইটা হচ্ছে আমাদের সেকেন্ড নোটের পয়েন্টার। আশা করি বুঝতে পারছেন। এখানে এই যে আমরা বেশ কিছু জিনিস আপনাদেরকে বোঝানোর জন্য দিয়ে রাখছি। তাহলে পরে এখানে আমরা দেখেন হেড লিখছি এবং সেটা বরাবর লিখছি সিপিইউ। এইখানে মূল কাহিনী হচ্ছে প্রথম যে নোটটা থাকে, খেয়াল করে শুনুন, একটা লিঙ্ক লিস্টের প্রথম যে নোটটা থাকে, প্রথম নোট কত, এই সি থেকে এই পর্যন্ত, এই প্রথম নোটকে বলা হয় হেড। এবং শেষের যে নোটটা থাকে, শেষের নোট হচ্ছে এম, মাউস, মাউস থেকে শেষ পর্যন্ত, মাউসের পর কিছু নাই, তো শেষের যে নোটটা থাকে সেটাকে বলা হয় মাউস। আর নোট কাকে বলে? নোড হচ্ছে একটা উপাদান, উপাদান মানে লিঙ্ক লিস্টের উপাদান। তো এই হচ্ছে আমাদের প্রেজেন্টেশন। এবার আমরা এখান থেকে বের হয়ে যাই। বের হয়ে দেখি যে আমাদের যে নোট আমরা তৈরি করছিলাম সেই লিঙ্ক লিস্টে কি বলা আছে। তো আমাদের এখানে নোশনের মধ্যে আমি যতটুকু লিখে রাখছি, এখানে আমি কি কি লিখছি অনেকদিন আগে লিখছি, তাও পড়ি। লিঙ্ক লিস্ট একটি ডেটা স্ট্রাকচার যেখানে ডাটা এলিমেন্টগুলো একটি চেইনের মাধ্যমে যুক্ত থাকে। প্রতিটি এলিমেন্টকে নোড বলা হয়, আর প্রতিটি নোডে দুইটা করে অংশ থাকে, যেটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করতেছিলাম, ঠিক সে একই কাহিনী। সরি, এই ঝামেলাটা আমার খুব প্যারা দেয়। ওকে, তো এখানে আমাদেরকে বলতেছিল যে প্রত্যেকটা নোডের দুইটা করে অংশ থাকে। তো প্রথম অংশটা হচ্ছে ডাটা বা ডেটা আমরা যেটাকে বলি, যেখানে ডেটা সংরক্ষিত থাকে। আর একটা হচ্ছে রেফারেন্স বা যেটাকে আমরা এতক্ষণ পয়েন্টার বলছিলাম, এখানে ব্র্যাকেটে লেখা আছে পয়েন্টার। এটি পরবর্তী নোডের ঠিকানার রেফারেন্স ধারণ করে। লিঙ্ক লিস্ট ব্যবহার করে ডাটা সহজেই যোগ বা মুছতে পারা যায়, আর অ্যারের তুলনায় বেশি সুবিধাজনক। অ্যারে বলতে কাকে বোঝাচ্ছে? অ্যারেকে আমরা এতক্ষণ লিস্ট বলছিলাম। এবার লিঙ্ক লিস্টের বেশ কিছু ধরন আছে। একটা হচ্ছে সিঙ্গেল লিস্ট, তারপর হচ্ছে ডবল লিঙ্ক লিস্ট, তারপর আছে সার্কুলার লিঙ্ক লিস্ট। এই 3 ধরনের লিঙ্ক লিস্ট আছে, এবং আজকের এই ভিডিওতে আমরা জাস্ট প্রথম সিঙ্গল লিঙ্ক লিস্টের একটা উদাহরণ শিখব, এর বেশি কিছু আমরা শিখবো না। এবার এই যে সিঙ্গেল লিঙ্ক লিস্ট তৈরি করা আছে, এই নোটটা আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি, আপনি ডাউনলোড করে নিতে পারেন। কিভাবে ডাউনলোড করবেন সেটা বলেছি, খুব সম্ভবত ফার্স্ট কমেন্টে আপনার লিঙ্ক দেওয়া থাকবে। তো আমরা একটা লিঙ্ক লিস্ট তৈরি করি, তাহলে পরে আপনারা বুঝতে পারবেন। এবং লিঙ্ক লিস্ট তৈরি করতে হলে পরে আপনাকে অবশ্যই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে জানতে হবে। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে যারা জানেন না, তারা ডেসক্রিপশনে আমাদের পাইথন ফর আনস্টেবল লার্নার্স প্লেলিস্টের একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কের ভেলে পরে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন আমাদের পাইথন দিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের। খুব সম্ভবত 1 ঘন্টা 40 মিনিটের ভিডিওটা, আপনারা চাইলে দেখে আসতে পারেন যারা জানেন না। আর যারা এই সিরিজকে ফলো করছেন তারা তো এতক্ষণে শিখেই গেছেন। তো আমরা একটা ক্লাস তৈরি করি। প্রথমে ক্লাসটার নাম দেব নোট, ঠিক আছে, এবং এর মধ্যে আমরা একটা কনস্ট্রাক্টর নেব। কনস্ট্রাক্টর নিই, এবং আমরা জানি যে সেলফ দিতেই হয় বাধ্যতামূলক। এর মধ্যে আমরা অ্যাট্রিবিউট নেব 2টা। সো অ্যাট্রিবিউটটা আমরা নিই, বা প্রপার্টিও বলে অনেকে। প্রথমটা হচ্ছে আমাদের কি বলছে, ডেটা, অ্যান্ড ডেটা ইকুয়াল আমরা দেব ডেটা, কারণ আমরা এইখানে অবশ্যই ভ্যালু বসাই দেব ডেটার, সরি প্যারামিটার হিসেবে ডেটা নেব। ওকে, অ্যান্ড এখানেও আমরা নামটা ডেটা না দিয়ে সরাসরি ডাটাই দিই, মানে উচ্চারণে ভুল যায় তো। এবং আমাদের যে পরে যে পয়েন্টার থাকে সেই পয়েন্টারকে আমরা লিখি পয়েন্টার ইজ ইকুয়াল, আপাতত এটাকে নান লিখে রাখি। এখানে দেখেন নান হচ্ছে একটা পাইথনের আগে থেকে, সরি ভুল লিখে ফেলছি, নান লিখবো নান। এখানে দেখেন নানের রংটা আলাদা, কারণ নান মানে কিছুই না, এটা পাইথনের মধ্যে আগে থেকেই সেট করে দেওয়া আছে। তো আপনি এরকম রাখতে পারেন, কিংবা আমরা এটার পয়েন্টারের নাম চেঞ্জ করে দিয়ে আমরা এখানে নেক্সট লিখতে পারি। এর কারণ হচ্ছে নেক্সট পয়েন্টার কি করে, নেক্সট যে নোটটা আছে সেই নোটকেই তো ইন্ডিকেট করে। তো আমরা এখানে নেক্সট লিখলে পারি, সমস্যাই বা কি। তো আমাদের নোট ক্লাসটা তৈরি হয়ে গেছে। আমরা জানি ক্লাস হচ্ছে সাসের মতো,
তারপরে এই সাজ থেকে বেশ কয়েকটা পিঠা তৈরি করে ফেলি, চলুন মানে অবজেক্ট তৈরি করে ফেলি। তো আমরা এখানে লিখতে পারি কমেন্ট করে যে এখানে আমরা অবজেক্ট তৈরি করতেছি, ক্রিয়েটিং অবজেক্ট, অথবা এখানে অবজেক্ট বলতে আসলে আমরা নোট তৈরি করতেছি। নোট হচ্ছে লিঙ্ক লিস্টের উপাদান। আমরা লিখে রাখলাম অ্যান্ড এইখানে আমরা কি করব, এক এক করে আমরা প্রথম যে নোট আছে সেটা দিব। তো প্রথম হবে হচ্ছে আপনার নোট 1, এবং এই নোট 1 সমান সমান আমরা কি করতে পারি, নোট 1 সমান সমান আমরা এখানে নোটকে কল করে দেব। তো আমরা এখানে নোটকে কল করি। নোটকে কল করার পর আমরা অবশ্যই এই ডেটার ভ্যালুটা দিয়ে দেব। তো এইখানে ধরেন নোট 1 এর মধ্যে ডেটা হিসেবে থাকতেছে আপনার এখানে 10। তো এরকম করে আমরা 4টা নোট তৈরি করি। 2, এখানে আমরা দিলাম 20, এভাবে করে আরো দুইটা আমরা তৈরি করে ফেলি। তো আমরা আরো দুইটা অবজেক্ট তৈরি করে ফেলছি, নোট 3 আর নোট 4কে, এবং সেগুলোর ভ্যালু দিয়েছি 13 and 14। এবার আমাদের কিন্তু এখনো লিঙ্ক লিস্টের একটা ফর্মে আসে নাই, কারণ লিঙ্ক লিস্টে কি করতে হবে, শুধু ডেটা থাকতে হবে না, এই নেক্সট অর্থাৎ যে পয়েন্টার যেটা পরবর্তী নোডে ইন্ডিকেট করবে। কিন্তু এখানে দেখেন সবগুলো নোড কিন্তু সেপারেট, একটা আরেকটার সাথে এখনো লিঙ্ক নাই বা একটা আরেকটার সাথে এখনো কোনো সম্পর্ক নাই। কিন্তু আমরা এখানে সম্পর্ক করার জন্য এখানে আমাদের যে পয়েন্টার অর্থাৎ পয়েন্টার অ্যাট্রিবিউটের নাম দিয়েছিলাম আমরা নেক্সট, এবং সেটার ভ্যালু নান রাখছিলাম, এটার ভ্যালু বসাই দেব। অর্থাৎ আমরা এখন এই যে 4টা নোড এগুলোর মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করব। তো সম্পর্ক স্থাপন করব, তো আমরা এখানে আরেকটা কমেন্ট করে রাখি যে আমরা এখানে এদের মধ্যে সম্পর্ক করতেছি বা কানেক্টিং দ্য নোটস। ঠিক আছে, এবার আমরা প্রত্যেকটা নোটকে একটা আরেকটার সাথে সম্পর্ক করে দিই। তারপরে আমরা বা লিঙ্ক করে দিই। তারপরে আমরা লিখব নোট 1। নোট 1 মধ্যে যে নেক্সট আছে যেটার ভ্যালু এইখানে দেখেন নান দেওয়া ছিল, এটার ভ্যালু আমরা কি করব, নোট 2 বসাই দেব। ব্যাস, তার মানে আমাদের নোট 1 এর পয়েন্টারের ঠিকানা চলে গেল বা রেফারেন্সটা চলে গেল নোট 2 কাছে। মানে নোট 1কে শো করানোর পরে পরের বার যখন পরের নোটের ঠিকানা চাইবে তখন সেটা চলে যাবে নোট 2তে। অর্থাৎ আমরা নোট 1 এবং নোট 2-র মধ্যে একটা সম্পর্ক গড়ে দিলাম। এইভাবে আমরা বাকিগুলো গড়ে ফেলি। তো আমরা পরপর একই নিয়মে নোট 2 এর নেক্সটের ভ্যালু দিয়ে দিচ্ছি নোট 3-তে এবং নোট 3 এর নেক্সটের ভ্যালু দিয়ে দিচ্ছি নোট 4-এ। তো এখানে দেখতে পাচ্ছি এই প্রথম দুইটা আমরা ছোট হাতের লিখছি নোট, পরেরগুলো আবার বড় হাতের, এটা একটা ঝামেলা করবে। তো আমরা এটাকে ছোট হাতের করে দিই, কি বলেন, ছোট, অ্যান্ড এটাও ছোট, এই পাশে যেগুলো ছিল সেগুলোকেও ছোট করে দিই, মিলিত করে এরর আসবে। এইভাবে আমরা প্রত্যেকটাকে কানেক্টেড করে দিলাম এবং প্রত্যেকটা মানে ছোট করে দেওয়ার পর একটা সুন্দর দেখা গেল এই যা, এবং আমরা এখানে প্রত্যেকটাকে কানেক্ট করে দিচ্ছি। এখন আমাদের লিঙ্ক লিস্ট তৈরি হয়ে গেছে। কিন্তু এখন একটা সমস্যা আছে, কারণ এটাকে যদি আমরা আউটপুট হিসেবে দেখতে চাই তারপরে একটা লুপের মধ্যে দিয়ে আমাদেরকে নিয়ে যেতে হবে। কারণ কি, লুপের মধ্যে দিয়ে যদি আমরা নিয়ে যেতে চাই, লুপের মধ্যে দিয়ে নেওয়ার কারণ হচ্ছে এখানে দেখেন আমাদের লিস্ট, যদি সাধারণ একটা লিস্ট আপনাদেরকে দেখাই, জাস্ট একটা কে নামের একটা লিস্ট, তার মধ্যে ধরেন কয়েকটা সংখ্যা আছে। এই কে নামের লিস্টকে যদি আমি এখন প্রিন্ট করাই তাহলে পরে কি হবে, এই প্রত্যেকটা এলিমেন্ট একেবারে এই জায়গাতে এই পর্যন্ত আমাদের পাইথনের কনসোলে দেখা যাবে। কিন্তু লিঙ্ক লিস্টের বেলায় কি হবে, এই প্রিন্ট হওয়ার প্রক্রিয়াটাই ওইভাবেই আমি এখন কেটাকে প্রিন্ট করাই তাহলে পরে আপনারা বুঝবেন। প্রিন্ট কে, তো এখানে আমরা যদি রান করাই উপরের গুলো তো আউটপুট নেই নাই, তাই দেখাবে না। ও সরি, এগুলো কল হয়ে গেছে অটোমেটিকলি। হ্যাঁ, এই যে উপরে যেগুলো দেখতেছেন না, এগুলো হচ্ছে আপনার আমাদের যে লিঙ্ক লিস্ট, সেই লিঙ্ক লিস্টের এলিমেন্টগুলো। এই যে প্রথমে আপনার 10 ছিল, 10-এর সাথে আমরা কানেক্ট করছিলাম 20,
তারপরে আমরা কানেক্ট করছিলাম আপনার 13, তারপর 14, ঠিক আছে। সবগুলো কিন্তু নিজের মতো করে কানেক্ট হয়ে গেছে এবং 14 অর্থাৎ নোড নম্বর 4 তারপরে কিন্তু ছিল না। তো এইবার আসলে আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম সেই জিনিসটা ফেল হয়ে যাওয়ার কারণ হচ্ছে, আমি আপনাদেরকে একটু পরে বলছি, আমি এখন নিজেই অবাক আপনাদেরকে শিখাইতে এসে যে এই কি হইল। ও আসলে আমি কোডে কোনো ভুল করি নাই, আমার ভুল হয়েছে আমি টার্মিনালে এখানে দুইটা ফাইল নিছি, সরি আমাদের পাইচার্মে, এবং এই একই কোডটা আমি একটু আগে রান করাইছিলাম আমাদের টার্মিনালে main.py ফাইলের মধ্যে, এবং পাশের ফাইলটার মাধ্যমে আমি আপনাদেরকে শিখাচ্ছিলাম। তো এই যে main.py ফাইলের মধ্যে আমি রান করাইছিলাম ওইটাই আমার টার্মিনালে রয়ে গিয়েছিল, তার জন্য আমাদেরকে আউটপুট দেখাচ্ছিল, কারণ আমাদের টার্মিনাল জনিত সমস্যা ছিল সেটা। কিন্তু এখন আমি টার্মিনাল থেকে যদি জিনিসটাকে ডিলিট করে দিই তাহলে আমাদের যে মূল ফাইল যেটাতে আমি আপনাদেরকে কোড করে দেখাচ্ছিলাম সেটাই ঠিক থাকবে। তো এই হচ্ছে মূল কাহিনী। এইবার যদি আমরা রান করাই পুরো ফাঁকা, দেখছেন? তো আমরা আবার কে নিই, এখানে আমরা বেশ কিছু নাম্বার নিয়ে নিই, 3টা। এবার যদি আমরা প্রিন্ট করাই প্রিন্ট কে, হ্যাঁ এখানে কিন্তু কের যে সকল লিস্টের মধ্যে যা যা ছিল পুরো ব্র্যাকেট সহ সব চলে আসলো, ভালো কথা, ঠিক আছে। কিন্তু এই একই কাহিনী ঘটবে কিন্তু আমাদের এইরকম এক লাইনেই কিন্তু আমরা দেখছিলাম একটু আগে আমাদের টার্মিনালে অন্য একটা ফাইল রান হয়ে গেছিল, তার জন্য কিন্তু আমরা লিঙ্ক লিস্টের ভ্যালুগুলো দেখতে পাচ্ছিলাম, সেটাও কিন্তু দেখবেন এক লাইনেই ছিল। কিন্তু কথা কিন্তু আছে, সেটা হচ্ছে সেই লিঙ্ক লিস্ট কিভাবে কাজ করে। প্রথমে আপনার ধরেন এই যে ডেটাটা আছে প্রথম, যেটাকে আমরা বলি নোট লিঙ্ক লিস্টে, এই প্রথম নোটটা রয়েছে, সেই প্রথম নোটটাকে প্রথমে সে প্রিন্ট করে সে থেমে যায়। তারপর যে পয়েন্টার রয়েছে বা যে ভ্যালুটা রয়েছে বা যেটাকে আমরা নেক্সট নাম দিয়েছি আমাদের কোডে, সেই নেক্সটের থেকে ঠিকানা নিয়ে তারপর পরেরটাকে প্রিন্ট করে। তারপর এটার থাকে দ্বিতীয় নোডে যাই, দ্বিতীয় নোডের সাথে আরেকটা পয়েন্টার থাকে, সেই পয়েন্টার থেকে তৃতীয় নোডের ঠিকানা নিয়ে তারপর প্রিন্ট করে। আর আমরা এই যে কে নামের একটা লিস্টকে প্রিন্ট করালাম, এখানে ঠিকানা নেওয়ার কোনো কাহিনী নাই, এটা ডাইরেক্ট প্রিন্ট হয়ে গেল এক চাপা, যেটা আমাদের কম্পিউটার র্যাম বা মেমোরির উপর অত্যধিক চাপ সৃষ্টি করলো, যেটা আমি বলতে চাইছিলাম না, তা বলে দিলাম। কিন্তু লিঙ্ক লিস্টে এই সাধারণ লিস্টের মতো আমাদের কম্পিউটারের মেমোরিতে এত চাপ সৃষ্টি করবে না। সে কী করবে, প্রথমে একটাকে প্রিন্ট করবে, প্রিন্ট করে সে ঠিকানা চাইবে নোট 1 কাছে যে নোট 2 ঠিকানা দাও, সে ঠিকানা অনুযায়ী আবার নোট 2কে প্রিন্ট করবে। আশা করি বুঝতে পারছেন। এই যে আমরা ঠিকানাগুলো কিন্তু এখানে সেট করে দিয়েছিলাম, এই যে এখানে। তো আমরা কে মুছে দিই এবং আমাদের লিঙ্ক লিস্টকে প্রিন্ট করানোর ব্যবস্থা করি। তো প্রিন্ট করানোর জন্য আমরা এখানে আগে একটা কমেন্ট করে রাখি যে এখানে আমরা প্রিন্ট করতেছি, প্রিন্ট দ্য লিঙ্ক লিস্ট। এবং তারপরে আমরা এখানে কারেন্ট কিংবা রান নামে একটা কিছু নিতে পারতাম, যার কারেন্টে নেই, কারেন্ট নামে একটা ভ্যারিয়েবল নিলাম এবং যার ভ্যালু হিসেবে আমরা দিলাম নোট 1কে, মানে আমাদের যে অবজেক্ট আছে নোট 1 তাকে। এবার আমরা একটা হোয়াইল লুপ ক্রিয়েট করব এবং সেখানে আমরা শর্ত দেব যতক্ষণ না আমাদের কারেন্ট নান হবে ততক্ষণ পর্যন্ত কারেন্ট ইজ নট, এখানে কিন্তু ছোট হাতের নান দিলে হবে না, আমাদেরকে বড় হাতের এন দিয়ে তারপর নান লিখতে হবে, কারণ নান হচ্ছে পাইথনের মধ্যে আগে থেকে সেট করে রাখা একটা কিওয়ার্ড। নান মানে হচ্ছে ফাঁকা, কিচ্ছু নাই। নান হবে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রিন্ট করবা আমাদের কারেন্টের মধ্যে থাকা ডেটাকে। কারেন্টের ভ্যালু হিসেবে প্রথমে কাকে দিচ্ছি আমরা, নোট 1কে, খেয়াল রেখেন, ঠিক আছে। এবং এরপরে তুমি প্রিন্ট করতে পারো একটা জাস্ট
এরকম কিছু একটাকে, মানে আমরা এরকম একটা চিহ্ন দিয়েছিলাম, এটাকে প্রিন্ট করতে পারো। অ্যান্ড প্রত্যেকবার আমাদের কারেন্টের মান কিন্তু আপডেট হইতে হবে, তাই না? তার জন্য আমরা এবার কারেন্টের মান আপডেট করে দিয়ে দেব কারেন্ট ডট নেক্সট, মানে পরের ঠিকানায় যাতে চলে যায়। তো এই হচ্ছে আমাদের কাহিনী। এবার যদি আমরা রান করাই, লেটস সি হোয়াট উইল হ্যাপেন। হ্যাঁ, এখানে আমাদের 10 এইভাবে দেখাচ্ছে, কিন্তু আমরা আগেরবার যখন রেজাল্টটা আমাদের ভুলবশত অন্য একটা ফাইলেতে চলে আসছিল, সেটাতে কি হয়েছিল, সেটাতে এক লাইনে দেখাচ্ছিল, এরকম লুপ স্টাইলে দেখাইছিল না, নিচে নিচে দেখাচ্ছিল না, এক লাইনে দেখাচ্ছিল। তো আমরাও চাচ্ছি যে জিনিসটা এক লাইনে দেখাক। তো এক লাইনে দেখানোর জন্য এই যে জিনিসটা আমরা করছি, এইটার আগে আমাদেরকে একটা স্পেশাল কিওয়ার্ড ইউজ করে সেটার ভ্যালু, সেটা হচ্ছে ইন্ট ইকুয়াল ভ্যালু সেট করে দিতে হবে, তাহলে পরে আশা করি দেখাবে। হ্যাঁ, এটাকে তাহলে পরে পাশাপাশি দেখাচ্ছে। এই এন্ডের মাধ্যমে আসলে আমরা পাইথনকে বলে দিলাম যে এই কারেন্ট ডাটা তার পাশাপাশি এন্ডে লেখো, তারপরে যেই লেখো এই জিনিসটা, এটাকে একটা টেক্সট আকারে রাখছি বা স্ট্রিং আকারে আমরা রাখছি। আর তা না হলে পরে জাস্ট এরকম রাখলে পরে ওই উপর নিচে দেখাবে। তো এই যা, তো আমাদের এইখানে আমরা বলছিলাম যে নান দেখাক এরপরে। তো এরপরে নান দেখানোর জন্য আমরা কি করব, আমরা এইখানে সরাসরি প্রিন্ট নান লিখে দিলাম। প্রিন্ট আই থিঙ্ক বড় হাতের নানে দিয়ে দিই, নান। ওকে, হ্যাঁ, এবার তাহলে পরে আমাদের চতুর্থ নোডের পরে যে কিছু নাই সেটা আমরা বুঝতে পারছি। তো এই হচ্ছে আমাদের লিঙ্ক লিস্ট। এই কোডটা যদি কেউ পেতে চান, আমি জানি আমার ডিসপ্লেতে ফন্ট বড় করা অনেক বেশি, এর জন্য অনেকেই বুঝতেছে না। তো যারা বুঝতেছেন না তাদের জন্য বলি, এটা খুব সম্ভবত গিটহাবে আপনি আপলোড করে দেবো এই সম্পূর্ণ কোডগুলো, কিংবা আপনাদেরকে তো আমি নোটটা দিয়েই দিয়েছি এবং সেই নোটের মধ্যেও এই কোডটা পেয়ে যাবেন। আশা করি আমার টিম মেম্বার আরেকজনকে দিয়ে এবার নোট বানাইতে দিছিলাম, কি করছে জানি না, কিন্তু আমি যেটা তার কাছে দিছি সেটা আশা করি সে দিছে। তো এরপরে আমরা ট্রি ডাটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। তো চলুন ট্রি ডাটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করা যাক। এইবার আমরা শিখব ট্রি ডেটা স্ট্রাকচার। হ্যাঁ, অবশ্যই আমরা ট্রি ডেটা স্ট্রাকচার শিখবো এখন। তো এখন প্রশ্ন হতে পারে ট্রি ডেটা স্ট্রাকচারটা কি? ট্রি ডেটা স্ট্রাকচার হচ্ছে এমন এক ধরনের ডেটা স্ট্রাকচার যেখানে ডেটাগুলো অনেকটা গাছের যেরকম একটা মূল অর্থাৎ শিকড় থাকে, সেইখান থেকে বড় একটা যে মূল শাখা বা যেটাকে আমরা বলি গাছের ব্যাড, বড় ব্যাডটা বের হয়ে যায়। ঠিক সেরকম সেই গাছ থেকে তারপর আস্তে আস্তে ডালপালা বেরোয়, ডালপালা থেকে পাতা বেরোয়, ঠিক সেই রকম ওই গাছের নিয়ম করে একটা ডেটা স্ট্রাকচারের রূপে দাঁড় করানো হয়ে থাকে। তো এখানে আমরা ট্রি ডেটা স্ট্রাকচারের একটা ফটোকে রেখে রাখছি আমরা আগে থেকে। তো এইখানে যদি আমরা দেখি আমাদের যে গাছ, ডেটা স্ট্রাকচারের গাছ, সেটার রুট কাকে এখানে নির্দেশ করা হচ্ছে এ কে, এবং এই যে এ থেকে আবার আমাদের দুইটা শাখা বের হয়ে গেছে, বি আর সি। আবার আমরা জানি একটা গাছের কিন্তু একটা ডাল থেকে আবার ছোট ছোট অনেক ডালপালা বের হয় না, ঠিক সেরকম করে মূল দুইটা যে ডাল বি আর সি, আর মূল গাছ হচ্ছে এ, তার থেকে ডাল এসেছে বি আর সি, সেগুলো থেকে আবার আমাদের আরেকটা বড় ডাল আসছে বি থেকে, একটা হচ্ছে ডি আরেকটা হচ্ছে ই। ঠিক আছে, এবার আমরা যদি এদিকে তাকাই, এই ডি আর ই কে বলা হবে প্যারেন্ট নোড। ঠিক একইভাবে আমাদের সি থেকে আবার তিনটা ডাল বেরাইছে, সেটা হচ্ছে এফ জি এইচ। এগুলোও কিন্তু প্যারেন্ট নোড, কিন্তু এগুলোকে আবার সিবলিংস বলা হয়। এই যে সি থেকে এফ জি আর এইচ আইসে, এগুলোকে আমরা বলবো সিবলিংস। যাক, কত কিছু আমরা জাস্ট করবো না, আমরা জাস্ট কোড করে স্বাভাবিকত আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে ট্রি ডেটা স্ট্রাকচারটি কি। পরবর্তীতে আমরা যখন ডেটা স্ট্রাকচার নিয়ে একটা কমপ্লিট গাইডলাইন দেব, তখন এটাকে খুব সুন্দরভাবে ভিজুয়ালাইজ করেই বোঝানো হবে। এরপরে এই যে আমাদের প্যারেন্ট নোড ডি থেকে যেগুলো বের হবে সেগুলো হবে চাইল্ড নোড। ঠিক আছে, এবং এই যে আমরা যদি পুরো অঞ্চলটুকু একটু খেয়াল করে দেখি, এটাকে আমরা ত্রিভুজ দিয়ে গ্রাফিক্সের মাধ্যমে রাখছি,
এর কারণ হচ্ছে এইটাকে আবার আমরা সাব ট্রি হিসেবে ধরতে পারি। কারণ কি, আবার যদি আমরা ডি কে রুট ধরি আর এই দুইটাকে যদি আমরা লেভেল 1 এর ডেটা ধরি, এই যে লেভেল 1, লেভেল 0, লেভেল 2 নির্দেশ করে দেওয়া আছে, যেটা গ্রাফিক্স দেখলে আপনারা বুঝতেছেন। তারপরে দেখেন ই থেকে আমাদের আবার কে বের হইছে। এই কেউ কিন্তু একটা চাইল্ড নোট, প্লাস এগুলোকে আপনারা বলতে পারেন লিফ নোটস বা অথবা পাতা। গাছের তো পাতাও থাকবে, তাই না? ঠিক এই নিয়মে মূলত আমাদের ট্রি ডেটা স্ট্রাকচার এগিয়ে চলে। তো চলুন আমরা কোড করি, কোড করে সামান্য একটু ধারণা নিই। পরবর্তীতে আমরা যখন ডেটা স্ট্রাকচারের একটা ডেডিকেটেড পার্ট আনবো, তখন সেখানে আমরা ডেটা স্ট্রাকচারকে ব্যাখ্যা করব। এখন আমরা আমাদের কোড এডিটরে চলে যাব এবং কোড এডিটরে যাওয়ার মাধ্যমে আমাদের পুরো প্রোগ্রামটা করার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব। তো চলুন এখন আমরা একটা ট্রি ডেটা স্ট্রাকচার করি। কোড করে দেখার আগে আমরা একটু আমাদের নোটটাও পড়ে নিতে পারি। এখানে আমাদের নোটে আমি আগে থেকে লিখে রাখছি যে ট্রি হলো একটি হায়ারার্কিক্যাল, যাই হোক উচ্চারণটা খুব কঠিন, ডেটা স্ট্রাকচার, যেখানে ডেটা অর্থাৎ আমরা ট্রি স্ট্রাকচারের প্রত্যেকটা উপাদানকে আমরা নোট বলবো আকারে সংরক্ষণ করা হয়। ট্রি একটি নোট রুট নোট থেকে শুরু হয় এবং এর থেকে শাখা তৈরি হয় যা অন্য নোটগুলোর সাথে সংযুক্ত হয়। যা মনে রাখতে হবে তা হচ্ছে রুট নোট ট্রি এর প্রথম নোট হবে, চাইল্ড নোট হবে প্যারেন্ট নোটের সাথে যুক্ত এবং প্যারেন্ট নোট যে কোনো নোট যার চাইল্ড নোট আছে। আর লিফ নোট কি, যে সকল নোটের কোনো চাইল্ড নোট নাই। যদি আমরা এই যে আমাদের ছবির দিকে তাকাই, এইগুলো হচ্ছে লিফ নোট, যেগুলোর কোনো চাইল্ড নাই, আই আর জে, এই ধরনের জিনিসগুলো। তো আমরা এরকমভাবেই বোঝানোর চেষ্টা করতেছিলাম। তো আমরা আরেকটু নিচে যাই, দেখি কি আছে। এরপর আছে এস নোট, এগুলো হচ্ছে নোটগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে, চিত্রে গেলে আপনারা দেখতে পাবেন। তো বাস্তব জীবনের উদাহরণও আমি দিয়েছি। ট্রি ডেটা স্ট্রাকচার বোঝার জন্য আমরা বাস্তব জীবনের কিছু উদাহরণ নিচে দেওয়া হলো। একটা হচ্ছে নাম্বার 1, ফ্যামিলি ট্রি বা পরিবারের বংশ তালিকা। একটি পরিবারের ফ্যামিলি ট্রি বা বংশ তালিকা হলো একটি আদর্শ ট্রি। একজন মানুষ, তার সন্তানের প্যারেন্ট, আর তার সেই সন্তান অন্য সন্তানদেরও প্যারেন্ট হইতে পারে। এইভাবে কিন্তু আমরা একটা ফ্যামিলি ট্রির মাধ্যমে, যারা ফ্যামিলি ট্রি বুঝি তাদের কাছে ট্রি স্ট্রাকচারটাকে বোঝা খুব সহজ। আবার আমরা যদি কম্পিউটারের ফাইল সিস্টেমের দিকে তাকাই, তাহলে দেখবো যে একটি কম্পিউটার ফাইল সিস্টেম ট্রির মতো করে কাজ করে এবং রুট ফোল্ডারের সাথে সংযুক্ত থাকে। তো আমি এখন আমার ফাইল সিস্টেমটাকে ওপেন করে দেখাতে পারতাম, বাট দেখাবো না। কিংবা এখানে যে উদাহরণ দিয়ে আছে, যদি দেখেন এই যে রুট যে ফোল্ডারটা থাকে আমাদের কম্পিউটারে, ডকুমেন্টের মধ্যে আমাদের resume.docs পিডিএফ ফাইলগুলো থাকতে পারে। আবার রুট ফোল্ডারের মধ্যে আরেকটা থাকতে পারে, সেটা হচ্ছে পিকচার। এইভাবে বিভিন্ন পিকচারের ফাইল থাকবে। ঠিক এইভাবেই জিনিসটা কাজ করে। এখানে খেয়াল করবেন, এই যে রুট, এইটা হচ্ছে আমাদের রুট নোট হবে যদি আমরা ডেটা স্ট্রাকচার আকারে সাজাই। এরপরে এটা হবে হচ্ছে প্যারেন্ট, আর এগুলো হবে চাইল্ড। বা আমরা যদি ট্রি ডেটা স্ট্রাকচারের ভাষায় বলি, এটা হবে রুট নোট, এটা হবে আপনার প্যারেন্ট নোট, আর এগুলোকে আমরা লিফও বলতে পারি বা পাতাও বলতে পারি বা চাইল্ড নোটও বলতে পারি, সেটা আমাদের ইচ্ছা। তো আমরা এখানে একটা প্রোগ্রাম তৈরি করব। তো চলুন আমরা এখন প্রোগ্রাম তৈরি করার মাধ্যমে সরাসরি বুঝে নিই, কোনো প্যারা নাই। তো আমরা এখানে একটা কোড আপনাদের জন্য আগে থেকেই রেডি করে রাখছি। আমি একটু অসুস্থ থাকার ভিডিও বানাইতে খুব একটু ভালো লাগতেছে না এই গত কয়েক সপ্তাহ ধরে, তো তারপরেও বানাচ্ছি। তো এইখানে আমরা আগে থেকে একটা কোড রেডি করে রাখছি, যেখানে আমরা নোড নামে একটা ক্লাস তৈরি করছি এবং তার মধ্যে একটা কনস্ট্রাক্টর নিচ্ছি এবং কনস্ট্রাক্টরের ইনিশিয়াল ভ্যালু বা প্যারামিটার হিসেবে আমরা ডেটাকে রাখছি। এরপরে আমরা একটা অ্যাট্রিবিউট বা প্রপার্টি তৈরি করছি, যেটার ভ্যালু হিসেবে এই যে আমরা ডেটাকে নিয়েছিলাম সেই ডেটাকে বসাইছি। এরপর চিলড্রেন নামে আরেকটা আমরা যেটাকে বলে আমরা মূলত প্রপার্টি, সেটা নিয়েছি এবং তার ভিতরে আমরা একটা ফাঁকা লিস্ট রেখেছি, যার মধ্যে আমরা মূলত চাইল্ডের নোটগুলো রাখবো। এরপরে আমরা একটা মেথড তৈরি করছি অ্যাড চাইল্ড নামে এবং তার মধ্যে চাইল্ড নোট নামে একটা প্যারামিটার নিয়েছি। এবং এইখানে আমরা মূলত এই প্রোগ্রামটুকুর মাধ্যমে, অর্থাৎ আমাদের যে চিলড্রেন ছিল ফাঁকা এমটি লিস্ট প্রপার্টি, তার মধ্যে আমাদের চাইল্ড নোটগুলোকে অ্যাড করব। এবং তারপরে আমরা ডিসপ্লে নিয়েছি মূলত এইটা, যাতে আমরা আমাদের ট্রি ডেটা স্ট্রাকচারটাকে শো করতে পারি, তার জন্য কাজ করেছি। এবং এইখানে আমরা লেভেল 0 নামে একটা
আপনার যে লেভেল ইকুয়াল 0 এর নামে একটা আমরা যাকে বলে প্যারামিটার নিয়েছি এবং প্যারামিটারের ভ্যালু দিয়েছি কত আপনার 0। এটা মূলত আমরা আমাদের ট্রি ডেটা স্ট্রাকচার তৈরি করার জন্য বিশেষভাবে নিয়েছি। এটা আমরা পরবর্তী কোনো একটা পার্টি খুব সুন্দরভাবে ক্লিয়ার করে বুঝিয়ে দেব। এরপর আমরা মূলত যাতে প্রত্যেকটা জায়গায় লেভেল অনুযায়ী একটা ফিনিশ থাকে তার জন্য আমরা প্রথমে একটা ফাঁকা স্পেস প্রিন্ট করাইছি, তারপর লেভেলকে গুণ করেছি 4-এর সাথে এবং তার সাথে যোগ দিচ্ছি আমাদের এফ স্ট্রিং সেলফ ডট ডাটা। এখানে আমরা যদি এফ স্ট্রিং ইউজ না করতাম তাও হতো, বাট করছি আমরা আমাদের মন চাইছে তাই করছি। এরপরে আমরা একটা ফর লুপ চালাইছি, তার মধ্যে থেকে আমরা যে চাইল্ডগুলো থাকবে সেগুলোকে আমাদের চিলড্রেনের মধ্যে থাকবে সেগুলোকে আমরা যাতে উপর থেকে নিচে দেখাইতে পারি সেই কাজটা করেছি। এরপরে আমাদেরকে কী করতে হবে, অবজেক্ট তৈরি করতে হবে। তো আমরা এখানে রুট নামে একটা অবজেক্ট তৈরি করে নিয়েছি এবং তার মধ্যে ফেলা দিয়েছি হচ্ছে দাদু বা দাদি, যেহেতু আমরা ফ্যামিলি ট্রি দিয়ে বোঝাবো সেটা আগেই বলছিলাম। এরপরে আমরা চাইল্ড নোট অ্যাড করছি। এরপরে এই রুট আমাদের দাদা দাদি, তাদের থেকে আমাদের প্যারেন্ট আসবে হচ্ছে আমাদের বাবা আর চাচা। ঠিক আছে, বাবা আর চাচাকেও আমরা নিয়ে চলে আসছি। এরপরে আমরা জাস্ট আমাদের যে রুট ডট অ্যাড চাইল্ড মানে আমার বাবার ক্ষেত্রে আমরা কি করছি, বাচ্চা একটাকে দিয়ে দিচ্ছি। এরপরে প্যারেন্ট 1 এবং এরপরে প্যারেন্ট 2। ঠিক আছে, এবার প্যারেন্ট 2 আর প্যারেন্ট 1 এর কিন্তু ভ্যালু দিতে হবে। তো মানে অ্যাড চাইল্ড রুট ভ্যালু দিতে হবে মানে কি এদেরও আবার চাইল্ড দিতে হবে, যেহেতু আমরা ফ্যামিলি ট্রি তৈরি করতেছি। প্যারেন্ট 1 ছিল আমার বাবা এবং আমার চাচা ছিল প্যারেন্ট 2 এবং তাদের থেকেও তো আমরা আছি, তাই না? এখন তাদেরকেও আমরা সাব চাইল্ড নোট বা যেটাকে আমরা বলি লিফ, যাদের আর বাচ্চা কাচ্চা এখনো হয় নাই তাদেরকে যোগ করব এখানে অ্যাড চাইল্ড 1 যেখানে আমি, আর চাইল্ড 2 যেখানে আমি এবং এই আমার ভাই। এই চাইল্ড 1 এবং চাইল্ড 2কে আমরা প্যারেন্ট 1 এর মধ্যে যোগ করে দিচ্ছি, কারণ আমাদের বাবার আমি আর আমার ভাই আছি, আর আমার চাচাকে বাদ দিলাম কারণ চাচার এখনো কিছু নাই। এরপরে আমরা যদি জাস্ট প্রদর্শন করতে চাই বা স্ক্রিনে দেখাতে চাই তাহলে পরে আমরা জাস্ট এই রুট ডট ডিসপ্লে ফাংশন বা মেথডটাকে কল করব। কোথায় লিখেছিলাম আমরা এটাকে আমরা লিখেছিলাম এই উপরে। ঠিক আছে, এই যে উপরে এই কাহিনীটুকু আমরা করেছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যদি বোঝানো হচ্ছে না আজকে আসলে মাথা ব্যথা করতেছে। তো এবার যদি আমরা প্রোগ্রামটাকে রান করাই তাহলে পর আপনি দেখবেন এই যে আমাদের প্রথমে রুটকে দেখাচ্ছে দাদা আর দাদি, তারপর আমাদের প্যারেন্ট বা লেভেল সেকেন্ডের যে সকল চাইল্ড রয়েছে সেগুলো, আমাদের বাবা আর বাবা থেকে কি কে আছে আমি আর আমার ভাই, তারপর আমার চাচা আছে আমার দাদা থেকে, তার জন্য দাদা আর চাচা আর বাবা কিন্তু দেখো একটা লাইনে রয়েছে, আর বাবা থেকে আমি আর আমার ভাই আসছি এবং তার জন্য এটাকে এইভাবে সাজানো হয়েছে। তো এই কারণেই মূলত আমরা এখানে এই যে লাইনটাতে এত কাহিনী করেছিলাম। এখন লেভেল অনেকেই বুঝবে না, বাট একটু যারা ম্যাথমেটিক্যালি ভাবতেছো তাদের বুঝতে কষ্ট হবে না, আমার ভালো লাগতেছে না। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। তো তোমরা যারা এই ভিডিওটা দেখে সন্তুষ্ট নও, তোমরা ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাও, তারা চাইলে পারে তামিম শাহরিয়ারের এই বইটা পড়তে পারো। সেটা হচ্ছে পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখা, ডেটা স্ট্রাকচার ও অ্যালগরিদম পরিচিতি। এই বইটাতে খুব সুন্দরভাবে ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদমকে বোঝানো হয়েছে, যেটা আমি কোনোদিন বোঝাইতে পারবো নাকি আমার সন্দেহ আছে, কিন্তু আমাদের কোচ প্রোগ্রামের প্ল্যান আছে আমরা কিছুদিন পর ডিএসএ অর্থাৎ ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের উপর পাইথনের একটা 10-12 ঘন্টার ভিডিও দেব, যেটার মাধ্যমে আমরা খুব আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। আর এই ভিডিওতে যে ডেটা স্ট্রাকচারগুলো শেখানোর চেষ্টা করা হয়েছে এগুলো জাস্ট এটুকু ধারণা দেওয়ার জন্য যে ডেটা স্ট্রাকচার জিনিসটা আসলে কি। এটা যেহেতু আপনারা সবাই বিগিনার্স, আপনাদেরকে অত কিছু তো আমি খাওয়াইতে পারবো না, তাই না? তো আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু খাওয়ানো হয়েছে। পরবর্তীতে আমরা কি করব, পরবর্তীতে বড় একটা ভিডিও দেবো, আপনারা ততদিনে প্রোগ্রামিংয়ের সাথে মোটামুটি আপনারা অনেক কিছু বুঝে যাবেন, আপনাদের ওই খাওয়ার মতো রুচি তৈরি হবে, তখন আপনারা ওই 10-15 ঘন্টার ভিডিওটা খাবেন এবং ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদমকে
সম্পূর্ণভাবে শিখে যেতে পারবেন। আর যাদের সে পর্যন্ত ধৈর্য নাই, এখনই শিখে ফেলতে চান, তারা চাইতে পারে তামিম শাহরিয়ার সুবিনের এই বইটা পড়তে পারেন। এটা খুব খুব ইফেক্টিভ একটা বই। এই বইটা আপনারা রকমারিতে পেয়ে যাবেন আমাদের ফার্স্ট কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে। বইটা কেনার জন্য লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে লিঙ্ক থেকে সরাসরি ক্লিক করে কিনতে পারবেন। এবং আগামী ভিডিওতে আমরা খুব সম্ভবত ডেটা স্ট্রাকচার নিয়ে অ্যালগরিদম নিয়ে আলোচনা করব। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমাদের এই ভিডিওতে যে সকল কোড দেখানো হয়েছে সব কোড পেয়ে যাবেন আমাদের যে নোটসটা দেওয়া আছে। নোটস কীভাবে ডাউনলোড করতে হবে এই ভিডিওতেই হয়তো বা দেখিয়েছি আমি, এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে নোটসের। আর এই ভিডিও থেকে আমরা কুইজ বাদ দিয়ে দিচ্ছি, কারণ নোটস অনেকেই ডাউনলোড করেন কিন্তু কুইজে কেউ অংশগ্রহণ করেন না, খালি আমার সময় নষ্ট করে কুইজ বানানো হয়। তো কুইজ আপাতত বন্ধ থাক, পরবর্তীতে আপনারা চাইলে পারে আমরা কুইজ আবার দেওয়া শুরু করব, কিন্তু নোট দেওয়া কখনোই বন্ধ করব না, এটুকু ভরসা রাখতে পারেন। তো বাই বাই, দেখা হবে অপর একটা ভিডিওতে।